একেবারে স্ট্রেট কাট শুরু করি, প্লিজ। কথা ঘুরে ফিরে বলে লাভ নাই। আমি মনে করি পুরো ঘটনাটাকে এবার জটিল জটলা পাকায় ফেলার জন্য দায়ী ইউনূস সাহেব। কেন? আপনার নিশ্চয়ই আমার কথা শুনে মনে হচ্ছে আবার কোন জায়গায় আসলাম। দেখেন বিএনপির আজকের এই যে অস্থিরতাটা, এই যে আমি আমার হেডলাইটে দেখেন, একদিকে দেখেন এই অস্থিরতা, আর একদিকে দেখেন যে এই বাড়াইলো জামাত ইসলাম ইউনূস সাহেবের সাথে কথা বলে। এই দুটোর মধ্যে মিল খুঁজে পান? না, পাই না। এই দুটোর মধ্যেই তো মিলটা, আসল মিলটা তো ওখানে। ওরা ওখানে গেছে, আমরা সব ঠিক করে রাখছিলাম, ইউনূস সাহেব আমাদেরকে কথা দিচ্ছিল ক্ষমতা আনবে, এখন ওদের সাথে আবার কথা কি না আপনাদের এইসব ইলেকশন কমিশন সব কিন্তু বুয়া, বুঝছেন, আমি এখন গন্ডগোল করবো। দেখেন মিলে মিলে এরকম একটা ব্যাখ্যা। তার মানে হচ্ছে যে তারেক রহমানের সঙ্গে লন্ডনে যে বৈঠক হয়েছিল ডক্টর ইউনূসের, শুধু ওইটা না, সে অনুযায়ী কাজ হচ্ছে না। শুধু এটা না, দিনকে দিন আমার মনে হচ্ছে যে ইউনূস সাহেব দুজনাকে বলছে তোমাকে ক্ষমতা আনবো। শেষ পর্যন্ত কি হবে এগুলা? এটা হলে এক মেয়ে দুই ছেলেকে বলছে তোমাকে ভালোবাসি, এখন কি হবে? ওই ছেলে দুটো যখন মুখোমুখি হয়ে যাবে তখন কি হবে? তো ত্রিভুজ প্রেমের গল্প। তো একই তো, এটা তো ত্রিভুজ প্রেমী আসলে। নাহলে দেখেন গতকালকে পর্যন্ত বিএনপির কোনো অভিযোগ ছিল না তেমন বলতে গেলে, আজকে অভিযোগ কেন? ইভেন আমার কাছে ব্যাখ্যা চান না, কালকে সকালে সালাউদ্দিন সাহেব বক্তৃতা দিল একটা পলিটিক্যাল পার্টি আর ইলেকশন কমিশন। ইলেকশন বন্ধ করার চেষ্টা করলে কিন্তু আমি উপযুক্ত জবাব দেব। আমাদেরকে সবাই ভদ্রতাকে আমাদেরকে নরম ভাবে যেন না নেয়। দেখেন কালকে সালাউদ্দিন সাহেব এই বক্তৃতা দিচ্ছেন কিনা। সেই বক্তৃতাতে বোঝা যাচ্ছে যে আচ্ছা ইলেকশন মন্ডলের একটা পার্টি আছে আলাদা, তারা অন্তত বিএনপি না, তারা অন্তত ইউনূস সাহেব না। আর ইউনূস সাহেব আর বিএনপি একসাথে মিলে এর বিরুদ্ধে কামন দেখতেছে, সকাল পর্যন্ত তাই মনে হচ্ছিল। তাহলে আজকে আবার এই কথা কেন? ব্যাখ্যা করেন। ইলেকশন হবে কি হবে না এটা নিয়ে কিন্তু সকল রাজনীতিবিদরাই বলতেছে, কিন্তু গৌতম দাস বললেই দোষ। ইয়াস, বলতে পারেন। আমি কি করলাম বেচারা, আমি তারপর আমার নামটা হিন্দু বললে পরে বলতেছে এই নিশ্চয়ই ইন্ডিয়ান না বলছে, এটা নিশ্চয়ই সে ভারতের র এর গুপ্ত এজেন্ট। উপায় নেই। কিন্তু এই যে এনিওয়ে ভুলে যাবেন না কিন্তু আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু প্রথমে কাকে দায়ী করে ওটা মনে রাখবেন। হ্যাঁ, তারপরে হ্যাঁ হ্যাঁ, আপনি প্রথমে দায়ী বলেছেন ইউনূস সাহেব, তার মানে আপনি বলতেছেন যে ইউনূস আমি সাহেব। বলছি ইউনূস সাহেবের হ্যান্ডলিং, ইউনূস সাহেবের আগানোর পদ্ধতি, কাজ করার পদ্ধতি, যা চিন্তা করেই করেন না কেন, এই পদ্ধতিটাই সমস্যা গন্ডগোলটা তৈরি করেছে। এবং ইউনূস সাহেব হয়তো দুজনকে আশা দিয়েছে তোমাদের ক্ষমতায় আনবো। হ্যাঁ, আমার যতটুকু জানি দুজনকে আশ্বস্ত করছে। এরকম আরো বহুজন আগে যে কত কিছু কথা বলছে, এনসিপি যে কি বলছে, ওগুলো যখন বাইরে আসবে, যদি কোনোদিন বাইরে আসে, এই দিন একটা দেখেন কেলেঙ্কারি হবে আর কি, একটা নয়া একটা নাটক লেখা হবে যে এরকম আপনি এক একজনকে এক এক ধরনের কমিটমেন্ট দিলে শেষে কি হয় এটা দেখেন। হ্যাঁ, আগান তারপরে। পোস্টাল ব্যালট সংক্রান্ত যে বিষয়টা, দীর্ঘদিন প্রবাসীরা অনেক ভোটাধিকারের জন্য তারা এই চিন্তায় ছিল। এবং আপনি জানেন জনাব গৌতম দাস, মধ্যপ্রাচ্যে এক কারখানায় 2000 শ্রমিক কাজ করে, তারা একই ঠিকানায় দেয়, পোস্টাল ব্যালট সেখানে যায়, তারপর তারা নেওয়ার পরে কিন্তু ওই যে বার করে স্ক্যান করে তারপরে মোবাইলের ভিতর করতে হয়। তাহলে এখানে কিন্তু ওই জাল ভোট দেওয়ার সুযোগ সীমিত। কিন্তু আপনার কেন মনে হয় যে তারপরেও বিএনপি সরাসরি প্রবাসীদের ভোটাধিকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে? পোস্টাল ব্যালট তো প্রবাসীদের ভোটই, তাই না? এখানে নাকি পক্ষপাত দুষ্ট প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত? তো হঠাৎ করে এই প্রবাসীদের ভোটের বিরুদ্ধে দাঁড়ালো কেন? তাদের এখানে তাদের আসলে মানে তাদের চিন্তা ভাবনাটা কি? আবার সে একই কথাই বলতে হবে। আমি মনে করি গতকালকে কোন পর্যন্ত বিএনপি যে এই মেসেজটা পেয়েছিল তা হলো যে সব ঠিক আছে, আমরা আর ইউনূস সাহেব ঠিক থাকলে সব ঠিক। আজকে সকাল থেকে যখন যে অ্যাপয়েন্টমেন্টটা তৈরি হয়েছে, জামাত ইসলামের সাথে সন্ধ্যাবেলা দেখা হবে, তার সাথে এটা রিলেটেড বলে আমি মনে করি। যখনই এই জিনিসটা বাইরে আসছে তখন বিএনপি সন্দেহ করা শুরু করছে এই লোকটা করে কি, এটা আমাদেরকে কালকে এই কথা বলছে, আজকে আবার এটা বলতেছে, মানে কি? সো এই যে সন্দেহটা তৈরি হয়েছে,
সেই জন্য এই এক গাদা, এই দেখেন গতকালকেও তো মির্জা ফখরুল সিনেই ছিল না, দৃশ্যপটে ছিল না। আজকে সে বলতেছে না ইলেকশন কমিশনার কন্টিনিউয়াসলি বৈষম্য করতেছে, একদিনই হয়ে গেল। কিন্তু যেইভাবে এক মিনিট, যেইভাবে দেখে দ্বৈত নাগরিকত্ব আর ইয়ে নিয়ে আপনার খেলাপিনি নিয়ে, এইটা নিয়ে যতগুলা মামলা হয়েছে, নমিনেশন বাতিল হয়েছে, সেগুলো তো একটা চলমান। এতদিন সেগুলো নিয়ে কোনো বিএনপির কথা বলল না, শেষ দিনে এসে তারা চিৎকার শুরু করলো। আবার বিএনপি যে খুব বেশিরভাগই যারা ঋণ খেলাপি বা দ্বৈত নাগরিকদের সবাই তো বিএনপি বেরিয়ে, 1% বোধ হয় জামাত ইসলামের না তারা। তাহলে তাদের প্রসঙ্গে বিএনপি বক্তব্য কি? নাই। তারা ভাবছিল যে এটা স্যারে ঠিক করে দিবে নাকি এরকম। এখন স্যারের কথা শোনে নাই, সেই জন্য আপনারা রেগে গেছেন এরকম নাকি ওই যে দ্বৈত নাগরিকদের মনোনয়ন গুলো বাতিল হচ্ছে, এই যে হাসনাত মুন্সি আব্দুল্লাহর কুমিল্লার মুন্সিকে নিয়ে কি করলো দেখেন, একবার বলে হ্যাঁ, একবার বলে না। আর এটা কি হাইকোর্ট, আপিল কোর্ট, চেম্বার জজ, এক একদিন এক এক সিদ্ধান্ত আসতেছে। কিন্তু বিএনপির এই যে দ্বৈত নাগরিক গুলা যাদের এক পা বাংলাদেশে আরেক পা ইংল্যান্ডে বা অন্য দেশে, এবং আমি দেখতেছি যে প্রচুর ঋণ খেলাপি, এদের হাজার হাজার কোটি টাকা ঋণ, এরা এমপি হলে দেশের কি উপকার হবে এটা তো আমার বোধগম্য না দাদা। প্রশ্নটা ওই জায়গার না, ওটা আপনি একেবারে যেটা সর্বনিম্নে সেই জায়গায় দেখতেছেন, নিচের দিকে তাকায় দেখছেন, উপরটা দেখতেছেন না। আপনি কি মনে করেন এই ইউনূস সরকারের যার মোর দেন 50% লোক হলো দ্বৈত নাগরিক, কেউ 4 দেশের নাগরিক, তারা কোনো ইন্টারেস্ট নিবে যেন দ্বৈত নাগরিকত্বরা এমপি না হতে পারে? জাস্ট কথার উত্তর দেন আপনি। তাহলে তাদের কাছে কি করে আশা করেন যে তারা এই জিনিসটাকে সিরিয়াসলি নেবে? এবং কখনো দ্বৈত নাগরিকত্ব নিয়ে কি হবে এইটা নিয়ে কখনো কোনো আলোচনা, এই যে এত কিছু ঐক্যমত্য কমিশন কত কিছু হয়েছে না, কখনো এটা নিয়ে আলাপ হয়েছে? কেন আলাপ হয় নাই? কারণ ঐক্যমত্য কমিশনের নায়ক যে উনি তো দ্বৈত নাগরিক। কে কার দ্বৈত নাগরিক দেখ? তো শস্যের ভিতরে যদি ভূত থাকে তাহলে কেমন করে হবে? জি। তো ফলে এখানে সবকিছু ঢেলা ঢালা এই শেষ বেলায় এসে পড়ে গেছে এমন ফান্দে পড়ছে যে আজকেই রায়টা দিতে হবে। আজকে লাস্ট ডেট, রায় দিয়ে হালাইছে, এখন তো তারা লাঠি ফরকাই দিয়েছে বিএনপি ওয়ালারা, এই আবার জামাতের সাথে আলাপ করে আমাদের কাছ থেকে সরে গেল মহানায়ক আমাদের ইউনূস সরকার। গতকালকে এই যে আব্দুল্লাহ ওয়াল মিন্টু তিনি বলেন ব্লাডি সিটিজেন্স, হাসনাত আব্দুল্লাহকে বলেন, এবং যেই মানে জনগণের কাছে ভোট চাইবেন আপনি, সেই জনগণকে আপনি বলেন ব্লাডি সিটিজেন্স। এগুলো তো বিএনপির জনপ্রিয়তা আমি জানি না আসলে এরা কি কি করতেছে, আমি আসলে এখন আপনারা যদি মিন্টু সাহেবের ব্যাকগ্রাউন্ড না জানেন তাহলে তো এরকম হবে। মিন্টু সাহেব আমেরিকা গেছে কবে, ওই খবর জানে কেউ? কয়জন জানে? মিন্টু সাহেব একসময় আওয়ামী লীগ করতো না? হ্যাঁ, একসময় আওয়ামী লীগ করতো না? একসময় তো আওয়ামী লীগ করতো। না না, ওগুলো অনেক পরে, আপনি এগুলো অনেক পরে কথা বলছেন। এগুলো 96 সালে পরে কার আলাপ করতেছেন আপনি, আর আমি আপনাকে আলাপ করতেছি শেখের আমলে। এই যে ন্যাশনাল ব্যাংকের যখন লাইসেন্স পায় জিয়াউর রহমানের আন্ডারে, ওই লাইসেন্সটা নেওয়া হয়েছিল মিন্টুকে দেখায় কেন? তাহলে আবার শিকদার এখন করতে গাইলো, সবাই জানে শিকদারের ব্যাংক হলো ন্যাশনাল ব্যাংক, এটা কেমন হইলো? আপনি 80s এর যে কোনো ব্যাংকিং জগতের লোককে জিজ্ঞেস করেন, সবাই বলবে যে এই ব্যাংকটার লাইসেন্স নেওয়া হয়েছিল মিন্টুর নামে। এটা আমি এত থরলি জানি, আমরা কি বলবো আমি। কারণ আরাক আব্দুল আওয়াল আর এই আব্দুল আওয়াল মিন্টু জয়েন্টলি আরেকটা কোম্পানি মালিক ছিল। ওই আব্দুল আওয়ালের কোম্পানি একটা কম্পিউটার কোম্পানি ছিল যেখানে আমি চাকরি করতাম, এই জন্য আমি এত থরলি জানি। ও আচ্ছা, আপনি সাবেক এমপ্লয়ি। এবং এবং ওই যে ইয়ে টাওয়ার, অ্যাঙ্কর টাওয়ার, ইয়ের শেরাটন
ইন্টারকন্টিনেন্টাল। না সেটা না, ইয়েটা জাপানিজটা। আরেকটা যে হোটেল আছে 5 স্টার, এনিওয়ে ওর উল্টো দিকে যে ইয়েটা, যেখানে হংকং ব্যাংক ছিল আসলে আগে, হেডকোয়ার্টার যেখানে ছিল। হোটেল লা ভিঞ্চি অথবা কিছু একটা। না 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 না, লাভিঞ্চি তো ইয়েতে হয়ে গেল, ওদিকে চলে গেল, কারণ বাজার। কারণ বাজার চলে গেল। যাই হোক, ইয়ের ওই শার্ক ফোয়ারার মোড়ের কাছাকাছি যে হংকং ব্যাংকের টাওয়ারটা, ওই টাওয়ারটাই হলো আসলে এই দুই আওয়ালের হেডকোয়ার্টার ছিল। ওইটারই 10 তলায় এখনো বোধহয় মিন্টু সাহেবের সব ব্যবসার হেডকোয়ার্টার ওইটাই। ওখানে বসে সে আওয়ামী লীগের সাথে সম্পর্ক করেছিল 96 সালে, এটা আলাদা। আবার এই 2007 সালে এই মিন্টু সাহেবের সমস্ত ব্যাংকের মালিকানা চোখ বন্ধ করে শিকদার সাহেবকে দিয়ে দেয়, কারণ অরিজিনালি ওটা শিকদার সাহেবের টাকা নিয়ে গেছিল। তো ওই 80s লাগবে না, ওই 70s লেট 70s ইয়ে যে আমেরিকা গেছিল, গিয়ে কি করতো এগুলার খবর কেউ জানে না, কেউ করবে না এগুলা, ওগুলার খবর করেন না। শিকদারি বা কেমনে যুক্ত হলো, শিকদারের সাথে ইয়ের সম্পর্কটা কি, আওয়াল সাহেবের সম্পর্কটা কি, ওটা একটু খোঁজ করেন, কেউ করবেন না এগুলা। আপনারা উল্টা খালি খালি ন্যাশনাল ব্যাংকের অবস্থা খুবই খারাপ, টাকাই দিতে পারে না কাউরে। তো শিকদার সাহেব সবার আগে 400 কোটি টাকা এটা থেকে নিয়ে, বিনা কোনো কিছু বন্ড না নিয়ে এইটাই দিয়েছিল। তো এই যে আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ হাসিনার হুকুমে দিয়ে দিয়েছিল, আমি নিশ্চিত করে জেনে বলতেছি আপনাকে আমি, এবং এটা গুলশান ব্রাঞ্চ দিয়ে দেওয়া হয়েছিল 400 কোটি টাকা। এবং সেইটার প্রথম দিককার একেবারে ব্যাংক লুটপাটের প্রথম দিককার ঘটনা, সেইটা নিয়ে বাংলাদেশ ব্যাংকে, তখনও বাংলাদেশ ব্যাংক যথেষ্ট শক্তিশালী, তখন রাখাল বালক ছিল গভর্নর, সেইটা নিয়ে রীতিমতন ইনভেস্টিগেশন লাগাই দেয় বাধ্য হয়ে। আতাউর হ্যাঁ, রহমান, আতিউর রহমান। আতিউর রহমান, আমি এটা থরলি জানি, তখন আমি কেবল দেশে ফিরছি। ন্যাশনাল ব্যাংকের সাথে শুনেন, ন্যাশনাল ব্যাংক যে গড়ে উঠছে এর 72টা ব্রাঞ্চের সঙ্গে আমি রিলেটেড এক সময় প্রফেশনাল কারণে, ওগুলা ডিটেল এখন যাইতেছি না। আবার বলে ভিতরে কি হয়েছে, কে কোত্থেকে কার কি সম্পর্ক, এগুলো সব জানি। তার ছেলে তাবিদ আউয়াল বিএনপি করলেও সে কিন্তু আওয়ামী লীগের আমল থেকে ফুটবল এই শতকে এগুলো বাইরে বেরিয়ে আসলো, ওই শতকে কোথায় ছিল এরা? আর এটার উত্তর কি, শিকদারকে দিয়ে দিল কার ব্যাংকটা? তারপরে আবার শিকদার তার মেয়েকে চেয়ারম্যান বানায়, এই যে 2007 সালে 111 গভর্নমেন্টের পরে এটাকে মেয়েকে চেয়ারম্যান বানিয়ে দিল, এটা কেমনে হলো? আপনি তো খবর রাখেন নাই আপনারা। আবার করোনার সময় দুই ভাই রণহক শিকদার, দীপু হক শিকদার ওরা সবসময় ছিল। প্লেন দিয়ে ভাগিয়ে দিল। হ্যাঁ, তাহলে শিকদারের ব্যাকগ্রাউন্ড কি দেখেন, ও তো হাবিলদার ছিল বিডিআর এর পাকিস্তান আমলে। ওগুলো থেকে খোঁজ করবেন না, আপনি খালি এখন মিন্টুকে দেখবেন, তাহলে তো হবে না। জি, এখানে বিএনপি যে অভিযোগ করেছে যে ব্যালট পেপারে আমাদের ধানের শীষ অনেক পরে, এই ব্যাপারটা তো আসলে মনে হয় যে মানে ভুল করেছে নির্বাচন কমিশন, বা এটা চেঞ্জ করবে বলে বোধহয় কথা দিয়েছে। আমি আমার দৃষ্টিতে এর মধ্যে ভুল শুদ্ধ দেখি না ভাই, কাউকে না কাউকে তো একটা কাগজের মধ্যে সবার প্রতীক দিতে গেলে কাউকে না কাউকে শীষে দিতে হবে নাকি? বিএনপি যেটা বলতেছে যে যেই কয়টা মার্কা ওইখানে দাঁড়াইছে শুধু এই কয়টা মার্কাই দেন, নামটা লিখে দেন। ঠিক আছে, তর্ক শেষ হয়ে গেছে আমি মনে করি। যখন ইলেকশন কমিশনার বলে আমরা নতুন করে ছাপাই দেবো, এটা কি আপনার? তারপরেও কেন কারণ এরপরও তাহলে বিএনপি এটা নিয়ে তর্ক করতেছে কেন? এটা কি যথেষ্ট না? আর কি চায়? নাকি সে বলতে চাইবে যে ওই পেপারটার মধ্যে খালি সবগুলাতেই ধানের শীষ থাকবে, আর কোনো প্রতীক থাকবে না, এটা চাচ্ছে? দাদা আরেকটা বিষয়, ইলেকশন কমিশনার এই ফেজে এসেও কষ্ট করে হলেও রাজি হয়েছে, তো রাজি না হলে আপনি এটা নিয়ে তর্ক করতেন, রাজি হওয়ার পরে আবার এটাকে নিয়ে তর্ক বানাইতেছেন কেন? উত্তর নাই তো এটা।
কত কথা খেয়াল রাখবেন, আমি কথা শুরু করছি কিন্তু মূলত দায়ীকে তার দিয়া দিই, ওটা বলবেন না। হ্যাঁ, আগান তারপরে। দায়ী হচ্ছে ইউনূস। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর মনে হয় একটা বিশ্ববিদ্যালয় বাকি আছে, এখানে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার বাকিগুলা সব হয়ে গেছে। এখন এইটা ওই নির্বাচন কমিশন বলছে যে এই সময়ের পর থেকে আর কোনো সংগঠন নির্বাচন হতে পারবে না। তারপর ওরা আন্দোলন করছে মতো নির্বাচন কমিশন বলছে ঠিক আছে এটাই শেষ, এটাই তোমরা আসলে আইন কানুন মাইন না এই নির্বাচনটা হয়ে যাও। হঠাৎ করে বিএনপি কেন এই ছাত্র সংসদ নির্বাচনের বিরুদ্ধে গেল? কেন তারা এটা সামান্য বিশ্ববিদ্যালয়, যেটা প্রধান বিশ্ববিদ্যালয় না, অজপাড়াগের বিশ্ববিদ্যালয়, এটার একটা ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি সমস্যাটা কোথায়? সমস্যা আর কিছু না, সমস্যা ইস্যু আজকের মধ্যে তাকে ইস্যু পেতে হতো, এটা হচ্ছে সমস্যা। আর অরিজিনালি কালপ্রিট কিন্তু নির্বাচন কমিশন এই জায়গাটায়, খেয়াল রাখেন। ইউনিভার্সিটি ইলেকশন গুলোর সাথে আপনার কি সম্পর্ক? ইলেকশন কমিশনার সিসি আপনার কি সম্পর্ক? এটা আপনার এখতিয়ার। ইউনিভার্সিটি গুলোতে ইলেকশন হবে কি হবে না এটার সাথে সিসির কি সম্পর্ক? এগুলো যদি সম্পর্কই মেনটেন করতে চান তাহলে আগে বললেন না কেন? আপনি ইলেকশন ডিক্লেয়ার করছেন যেই দিন থেকে, তার আগেই তো এগুলো শেষ করতে পারতেন। এই মাঝখানে এসে আপনি এখন একটা দুটো ইলেকশন বন্ধ করবেন মানে, তাহলে জগন্নাথ কলেজটা হতে, জগন্নাথ ইউনিভার্সিটি হতে দিলেন কেন? প্রথম কথা, এটা আপনার এখতিয়ারই না। দ্বিতীয়ত, এখতিয়ার করতে গিয়ে কি করছেন? একটা পার্টির দিকে তাকায়, বিএনপির মুখের দিকে তাকায় ছেড়ে দিচ্ছেন, আবার জামাতের ধমককে আবার ফেরত আসছে। এই যে এই তো এই জন্য অরিজিনাল কি বললাম, এই ঘটনা যা কিছু ঘটতেছে আজকে সকাল থেকে, এই সব কিছুর জন্য দায়ী হলো ইউনূস সাহেব। তার সওদাগরি বুদ্ধি, খুব বুদ্ধিমান মনে করে না নিজেকে, সব ম্যানেজ করে ফেলবেন উনি। সাহস থাকলে উনার বলা উচিত গতকালকে সকালে উনি কাকে কাকে ধমকাইছেন। কাকে ধমকাইছেন দাদা? এটা উনারে জিজ্ঞেস করেন কারে ধমকাইছেন। ওইটারই একটা আলো আপনারা দেখতে পাইছেন, সালাউদ্দিনও ধমকানো শুরু করছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। না কিন্তু দাদা আপনি তো আসল কথা বললেন না। তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন চায় না, তারা আরেকটা পরাজয়ের ভয়। না 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 না, ইন্টারনাল কারণ, পলিটিক্যাল পার্টির দিক থেকে, পলিটিক্যাল পার্টির এটা নিয়ে যা ভাবনা সেটা এক জিনিস, কিন্তু ইলেকশন কমিশনের কোনো দরকারই নাই পলিটিক্যাল পার্টি নিয়ে কি ভাবে তার খোঁজ নিতে যাওয়া। পলিটিক্যাল পার্টিগুলো ভাবে যদি জাতীয় নির্বাচনের পরে ইলেকশন গুলো হয় তাইলে আমি ওখানে জিতবো। কথা সত্যই তো, কারণ এখন তো দেখি না কি, না আমার কি লাভ, সবাই তো আছে, আমার কি লাভ? তাইলে যখনই ধরা যাক আগামী ইলেকশনে বিএনপি জিতে গেছে, এখন এরপরে যতগুলা ইউনিভার্সিটি ইলেকশন হবে সেগুলোতে বিএনপি জিতছে, ওরে মার, তাহলে তো ওই বিএনপি ভোট দিলে তো মেলা সুবিধা পাবো, তো সবাই ওদিকে ভোট দিতে শুরু করবে। জামাত যদি জিতে সবাই জামাতকে ভোট দেওয়া শুরু করবে। সো ন্যাশনাল ইলেকশনের পরে এই সংসদ, ছাত্র সংসদ গুলো ইলেকশন হওয়ার অর্থ তাৎপর্য এটা। এখন এটা তো বহুবার চেষ্টা করছে বিএনপি দিক থেকে এই ডাকসু ইলেকশনটা যাতে না হয়, এবং অরিজিনাল আর্গুমেন্ট ছিল এইটাই, কিন্তু যেটা পারে নাই শেষ মধ্যে হেরে গেছে এই জন্য যে ইলেকশন তখনকার সময়ে ইলেকশন কবে হবে তারই কোনো হদিস নেই, তো ততদিন পর্যন্ত কেমনে আটকে রাখে, আর্গুমেন্ট পাওয়া যায় নাই। প্লাস ইউনূস সাহেব দেখতে যাচ্ছিল আচ্ছা মন মেজাজ কোন দিকে যাইতেছে দেশের, তার তো খবর রাখতে হবে। এই সব মিলে ইলেকশনটা দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দেওয়ার পরে তো বিএনপি দেখছে বিরাট ভুল করছি আমি, এত কোনো মতে রাজি হওয়া ঠিক হয় নাই। আর ডাকসু যখন ছেড়ে দেওয়া হয়েছিল তখনই সাথে সাথে বাকিগুলার চিটাং, রাজশাহী আর জাহাঙ্গীরনগরটা ডিক্লেয়ার হয়ে গেছে, ফলে ওগুলোকেও বন্ধ করা যায় নাই। ফলে বিএনপি কে ডিজাস্টারাস সিচুয়েশনটা দাঁড়ায় দাঁড়ায় দেখতে হয়েছে। এরপর আক্কেল হয়েছে, তারপরে মনে করছে আচ্ছা জগন্নাথ, ওটা একটা মফস্বলী জিনিস, যেহেতু তারেক রহমান আসার পর একটু মনে করে যে জনপ্রিয়তা বাড়ছে, জগন্নাথটা হয়ে যাক, কিন্তু দেখা গেছে না, ওখানেও একই ট্রেন্ড, এখন তো মুখ বন্ধ হয়ে গেছে। এখন কিছু দেখেন 21 তারিখে তারেক যাবে সিলেটে, আর 22 তারিখে বোধহয় ইলেকশন, একদিন পরে। তো উনি সফর করার পরের দিন এখানে সন্ধ্যাবেলা চিৎকার করতে থাকে যে তারেক হেরে গেছে, বিএনপি হেরে গেছে, যে আমার মানে ছাত্র দল হেরে গেছে, এটা কেমন দেখাবে ইলেকশনের আগে?
এই এবার বুঝে যাচ্ছে ইকুয়েশন গুলা। এখন এটা যে বিএনপির ভাবিয়া করিও কাজ না আর কি, এটা আগে বলতে পারতো না তারা, তার আগে খেয়াল করে নাই। আর তারা ধরেই নিছে ভাই এগুলা যা হচ্ছে হোক, এগুলা ভুলে যাও, এগুলো নিয়ে যত আমরা কথা বলবো তত হামলা, খালি ন্যাশনালিজমটা হইতে দেন না, তারপর দেখবো সব কেমন হয়। আর তত পর্যন্ত যাই হোক এগুলো নিয়ে বেশি কথা বলো না। খালি ন্যাশনাল ইলেকশনটা হইতে দেন, খালি হ্যাঁ হ্যাঁ, একটা বার। এই তো, না না না, এইটাই তো, ওই যে এখনই নির্বাচন চাই, ম্যান্ডেট 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 ছাড়া রাজনৈতিক আন্দোলন কেমনে করেন আপনি? দেখেন মেলে কিনা মেলে। আপনার তো ম্যান্ডেট নাই, আপনি তো অবৈধ সরকার, আপনি আপনি একটা নির্বাচন দিয়ে দেন। এটা তো ম্যান্ডেট খসরু, কি খসরু? ম্যান্ডেট খসরু। ম্যান্ডেট খসরু, সব কিছুর ভিতরে সে ম্যান্ডেট আনতেছে। ইন্ডিয়া বলতেছে দেখেন 3 মাস হয়ে গেছে আপনি নিউজ নিয়ে এখনো ক্ষমতায়, হ্যাঁ আপনি তো তত্ত্বাবধায়ক সরকার, 3 মাস হয়ে গেছে দেন গিয়া, এখনই নির্বাচন, এখনই নির্বাচন, সবগুলো তো এই একই শুরুতে এখান থেকে আসতেছে। এনিওয়ে দাদা, আরেকটা বিষয় আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, মানে এই আমির খসরুরাই মনে করেন যে জুলাইয়ের পর থেকে বলতো মব মব, এই মব করে এটা করলো, মব করে এটা করলো, মব করে এটা করলো, মানে সব কিছুতে তারা মব খোঁজে। আজকে এই যে নির্বাচন কমিশন ঘেরাওটা কি আসলে এটা মবের সংজ্ঞার ভিতরে, মানে আমির খসরু মবকে যেই সংজ্ঞায় সংজ্ঞায়িত করেন ওই সংজ্ঞা আসলে পড়ে কিনা? থাকে কি বলবো, আপনি তো ওখানে দেখতেছেন মব, এর চেয়ে বড় মব হয়ে গেছে আজকে সিরডাপ মিলল না, তার প্রেস ক্লাবের পাশের যে বিল্ডিংটা, বলেন সিরডাপ, কি? ইয়েস, সিরডাপ মিলনায়তনে কি কি হয়েছে দাদা ওখানে? মানে প্রেস ক্লাবের পাশে কোনার মধ্যে যে বিল্ডিংটা, পুরান দিনের ব্রিটিশ আমলের বিল্ডিং একটা, কি হয়েছে? ওখানে আমার ধারণা ইনিস সাহেব তো এখন খুবই খাতির চলতেছে আলেকজান্ডার, কোন আলেকজান্ডার, যে আলেকজান্ডার সোরেসের সাথে, চিনবেন না বোধ হয়, তার নাম না জর্জ জর্জ সোরস? জর্জ সোরেস ওর বাবার নাম। ও বাবা আচ্ছা। রিটায়ার করছে, রিটায়ার করছে মানে এমন রিটায়ার যে ফিজিক্যালি আনফিট হয়ে গেছে, ফলে ব্যবসাটা দিছে বড় ছেলেকে, আর ওপেন সোসাইটি ফাউন্ডেশন নামে যে তার এনজিওটা ছিল, সেই এনজিওটা চালানোর দায়িত্ব দিয়েছে ছোট ছেলেকে, ছোট ছেলেটার নামই হলো আলেকজান্ডার। হুম। তার সাথে ইনুস সাহেব একেবারে মানে গলায় গলা দোস্তি বললে কম বলা হবে। ইনুস সাহেবের সব প্ল্যানার, প্ল্যানিং, আইডিয়া সব ওনার। সেই আইডিয়া অনুযায়ী উনি ভাবছিলেন এগুলো সব সামলায় ফেলবো, কোনো ব্যাপারই না। এবং ওর টাকা নিয়ে এসে সম্ভবত চ্যানেল আইয়ের জিল্লুর আছে না, হ্যাঁ, তৃতীয় মাত্রা। সে ওখানে একটা কিছু একটা ডাকছে আর কি, কখনো হিউম্যান রাইটের উচিলা, কখনো এটা ওটা উচিলা, রাইটের উচিলা। আর এখন আওয়ামী লীগারদের জন্য সবচেয়ে বড় ইস্যু হচ্ছে হিউম্যান রাইট, কথা বলে হিউম্যান রাইট। তো তারা ওখানে কথা বলতে গেছে, গিয়ে তারা আইসিটির তাজুলকে ডেকে নিয়ে গেছে। তাজুল ওখানে গিয়ে জেরে কাটছে যে যারা যারা মব মব করবেন তারা কিন্তু স্বৈরাচারের ফ্যাসিজমের দোসর, ওদের কথা বেশি পাত্তা দিবেন না, এই ধরনের বক্তব্য আজকে ওই সিরডাপ মিলনায়তনে বলছে। সো এইটা নিয়ে ওখানে বিএনপি যে প্রতিনিধি ছিল, ওই মহিলা নেত্রী মনি, ও সে নীলুফার ওখানে মনি। মনি ওখানে গিয়েও একটা মব নিয়ে আরেক বক্তৃতা দিচ্ছে। আর ও তো আর জানে না যে ছাত্র দলে কেন মব করছে, নিজেরা করলে ভালো, অন্যরা করলে এটা মব করছে, মব। এটাই তো, আর নিজেরা যেমন দেখেন একটু থামেন, এই যে 36 দিন জুলাই আগস্ট, হ্যাঁ ছাত্রলীগ কি করছে, ওটা কি স্বাধীন আন্দোলন নাকি মব? মেয়েদেরকে পর্যন্ত হকি স্টিক দিয়ে পিটাইছে তাদের মিছিলে গিয়া, মিছিল ভেঙে দিয়া। এই ছাত্রলীগ করছে, এই সাদ্দামেরা করেছে। তো তখন এই মনিরা কোথায় ছিল, তখন এই জিল্লুর কোথায় ছিল, তখন মব দেখতে পায় নাই? আমি কি বুঝাতে পারছি আপনাকে? তারপরে যখন মাইর খেয়ে, পাল্টা মাইর খেয়ে যখন বোধ ছাত্রলীগ এবং পুলিশ এখন বলতেছে আমার পুলিশের 350 পুলিশ মারা গেছে, না মারা যান তো কমই তো মরছে, তো সবগুলো মরে যাওয়া উচিত ছিল।
হাসিনার টাকা পকেটে নিয়ে, ক্যাশ টাকা পকেটে নিয়ে এই পুলিশগুলাকে দলের হয়ে লেলা দিচ্ছেন আপনি পাবলিকের বিরুদ্ধে। 1400+ লোক হত্যা হচ্ছে, খেয়াল রাখে না? গায়ে লাগে? গায়ে লাগে না? 104টা দুধের বাচ্চা কোলে, মায়ের কোলে মারা গেছে, গায়ে লাগে না এগুলা? মব মব বুঝাইতে আসছেন এখন আপনি? এই মব মারানিদেরকে আপনি কি দিয়ে বুঝাবেন? আর টিটকিরি মারে কয়, তাহলে আরেকবার বোধহয় প্রথম আলো তো পূর্বে ছাড়া কি হবে ওইটা? আপনারা ওইটাকে রেওয়াজ বানায় ফেলাইছেন যে ইন্ডিয়ান টাকা নিয়ে এসে বাংলাদেশের পত্রিকা চালাবেন আপনি, এবং তাদেরকে আপনারা কিচ্ছু বলতে পারবেন না। কিছু করলে বলে মব করছেন। হয়েছে এবার মব 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 মিটছে এবার। আমি মনে হয় বলছি। থ্যাংক ইউ। না, এটাই বললাম আর কি, যে আপনার কথা বোঝা গেল যে আগে ছিল মব, মানে আগে যেগুলা ছিল এগুলা ছিল মব, কিন্তু আজকে যারা নির্বাচন কমিশন ঘেরাও করলো এটা প্রেসার গ্রুপ, এটা মব না। না, আজকেই তো মনে সিদ্ধার্থের ওখানে গিয়েও সে মব বলে টিটকিরি মারছে। এই যে দেখেন না, যেসব ক্যান্ডিডেট গুলা এলাকায় গিয়ে আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য বলতেছে যে আপা এই যে বিএনপি কে ভোট দিবেন না, এটা কিন্তু আওয়ামী লীগকেই ভোট দেওয়া হলো, বুঝছেন? খালি ওরা আমাদেরকে আবার দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দিবে, তো এই জন্য এই ভোটটা এখন আপনাকে দিতে হবে। এত ওপেন কথা বলতেছে। দাদা এটা যেহেতু বললেনই, এই যে আমাদের যে অ্যাটর্নি জেনারেল এখন বিএনপি থেকে মনোনয়ন পেয়ে গেছে, সাত্তার সাহেব, উনি বলতেছেন যে জামাত ইসলাম একটা আবেদন নিয়ে আসছিল আওয়ামী লীগকে ব্যান করার জন্য, আমি সেই আবেদন খারিজ করে দিয়েছি। উনি বিশাল আওয়ামী লীগের বন্ধু হয়ে গেছেন। হারুনুর রশিদ বলতেছে চাঁপাইনবাবগঞ্জের যে আওয়ামী লীগ তো পাবলিক মারে নাই, পুলিশে গুলি করে মারছে, আওয়ামী লীগের দোষ কি? আবার ভিপি নুরুল হক নূর বলতেছে যে আওয়ামী লীগের একমাত্র আপন লোক আমি, ওরা আমারই ভোট দিব। মানে এগুলো এগুলো কেন হচ্ছে? আরেক নেত্রী বলতেছে ভাইয়েরা, মির্জা ফখরুলকে বাদ দিলেন কেন? ও তো পুরা তার এলাকায় আওয়ামী লীগের নামে যত মামলা আছে মামলা খালাস করে দিবে, কমিটমেন্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, কি বলছিলেন আপনি? আমি বলছি যে তাহলে এই যে এই আরেকজন মহিলা দেখলাম উনি বলতেছেন যে ভাইয়েরা যদি আজকে আপনারা বিএনপি রে ভোট দেন, আওয়ামী লীগ 5 বছর পর 10 বছর পর ফিরে আসবে, কিন্তু ভাইয়েরা যদি ওই দল ক্ষমতায় আসে, আওয়ামী লীগ আর ভাইয়েরা জীবনেও আসতে পারবে না। এরকম এগুলো এগুলো বলতেছে আর কি। এখন বিএনপির সঙ্গে ভারতের কি চুক্তি হয়েছে না হয়েছে, নাকি জামাতের আমিরের সঙ্গে হয়েছে আমি জানি না। গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জিজ্ঞেস করলো গত পরশুদিন যে আসলে যোগাযোগ আছে কিনা, ভারত অস্বীকার করেনি। ভারত বলছে হ্যাঁ যোগাযোগ আছে, আমরা সব দলের সঙ্গেই যোগাযোগ রাখি। জনাব গৌতম দাস, তারেক রহমান গতকালকে মনে হয় বলেছে যে বিএনপি কখনোই গুপ্ত অবস্থায় রাজনীতি করেনি, তারা সব সময় ওপেন ছিল। তো আপনি বিষয়টা কিভাবে দেখছেন যে উনি বলতেছে যে উনি জামাতকে বলেছে? এটা নিয়ে কোনো কথা বলতে যাওয়া মানে নিজেকে নিচা নামানো। এটা এতই মানে নিচা লেভেলের কাদা ছোড়াছুড়ি, এটার ভিতরে আমি ঢুকতে চাই না। এটা যাদের উদ্দেশ্যে বলবেন সে পাবলিক সবাই জানে এটা কি, কে কার দিকে কাদা ছিঁড়ে মারতেছে, পাবলিক দেখতেছে। আমার এটা নতুন করে বলার কিছু নেই। ওই যে সবাই প্রমাণ করে ছাপে দিচ্ছেন না যে তাইলে হারিস চৌধুরী কোথায় ছিল। মানে ইলেকশনের সময় ইয়ে হয়, পরস্পরের দিকে আঙুল তুলে, এটা হয়, কিন্তু তারও তো একটা সীমা থাকা উচিত। এমন জায়গায় এগুলো করা উচিত না যেখানে এটা বেজ্জতি, এটা নিজের ইজ্জতের সওয়াল উঠে, বা নিজের কালচারাল একটা লেভেল থাকবে না, আপনি লেভেল নিচে চলে যাবেন তাই বলে। এই আর কি, অরাজনৈতিক বাতচিত হলে এরকম হবেই আসলে। যত কম রাজনীতি প্রসঙ্গ থাকবে তত রাজনৈতিক মর্যাদা নিয়ে কথাও বলবেন না, অন্যের রাজনৈতিক সম্মানও রাখতে চাইবেন না, এই আর কি। মানে কিছু বলা নাই আমার। হ্যাঁ বলেন। আসলে এই যে মানে পরিবর্তনটা হবে কোথায়? আপনি দেখেন যে একটা জায়গায় পরিবর্তন হবে আপনাকে কমিট করছে কে? বিএনপির একজন ছাত্রদল নেতা, সে গাজা নিয়ে ধরা পড়ছে, বিএনপি বলছে এ আমাদের কেউ না। হ্যাঁ, না এটা তো স্বাভাবিক। আপনি কমিটি গড়ার সময় 12 লাখ টাকা দিচ্ছেন এটা জেলা কমিটির মেম্বার হওয়ার জন্য, কিন্তু পরে দেখা গেল যে নির্বাচন পরিচালনা কমিটিতে ওই লোকের নাম আছে, ওই সময় বলছে কেউ না। আবার
রবিউল আলম রবি, সে খুনের আসামি, তাকে আবার ঢাকা 10-এ তাকে আবার মনোনয়ন দিল, এমপিও হবে। এখন আসলে মানে পরিবর্তনটা কোথায় হলো? যারা যারা আছে ঋণ খেলাপি, কোটি কোটি টাকা ঋণ, আবার কিছু আছে বেকার। তুমি নিজেই তোমার জীবনে কিছু করতে পারলা না আজীবন, তুমি এখন বুড়ো হয়ে গেছো, এখন তুমি জনগণের ভাগ্য কি পরিবর্তন করবা? তো এই ধরনের বিষয়গুলো তো আসলে আছে, এই আর কি। যাই হোক, চরমোনাইয়ের পীর যে জামাতের জোট ছেড়ে চলে গেল, বা ওনারা বলতেছেন আর আমরাই জামাতের বের করে দিছি, কারণ আমরাই তো প্রথম বলছি। আপনার কাছে কি মনে হয় যে চরমোনাইয়ের পীরকে আসলে এই যে যেগুলো বলে যে যে শরিয়া আইন আমরা চাই, বা জামাতের আমির নারীদের সঙ্গে সেলফি তোলে কেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা বলে, এগুলো নাকি আসলে এর পিছনেও কোনো কারণ আছে? তারা আসলে ভারতের রয়ের খপ্পরে বা আওয়ামী লীগ বিএনপির খপ্পরে পড়েছে বলে আপনি মনে করেন? এই তো আবার এমন এমন জায়গায় ফেলার, এখন তো খাস কথা বলে ফেলতে হবে। আমি মনে করি পুরো ব্যাপারটার ভিতরে এই আবার সেই শুরু করতে হবে আমাকে ইউনূস সাহেবকে দিয়ে। ইউনূস সাহেব জামাতকে যে কমিটমেন্ট দিয়েছে বলে আমি জানি বা শুনেছি, বা আমি মনে করি আসলে এটা বলছে, এইটাই সব প্রবলেমের গোড়া। আসলে ফ্যাক্টস হিসেবে কোন দল কেমন, এথিক্যালি কত ভালো মন্দ, এই বিচার করে আমি কথাগুলো বলতেছি না। 11 দলীয় জোটটা দাঁড়াইছে ফাইনালে 11, হোয়াট এভার, প্রথমে 8-7 থেকে নানা কিছু করে 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 এটা আগাইছে। এটা তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু সেই ডাক সিলেকশন আগে থাকতে, এটা অনেকে জানে না। বাইরের দিকটা, বাইরের খবরটা দেখে বুঝে না, কিন্তু ভিতরের খবর হলো এটা। দাদা, আপনি কি গোপন সমন্বয়ক ছিলেন এটার, বা না আপনি এর সঙ্গে জড়িত না? আমার সুবিধা বা অসুবিধাটা হলো, যেখানে যা কিছু ঘটে, যারা ঘটায় ওরাই আমাকে ডাইরেক্ট ইনডাইরেক্ট মেসেজটা দেয়। কি জন্য দেয় ওটা তারা বলতে পারবে, কিন্তু আমি জানতে পারি যাই। তো তারা এটা বলছিল আসলে, বা বলতে পারেন তারা পরামর্শ করতে আসে, দাদা এটা হলে কেমন হবে, আপনি কি মনে করেন, এরকম করতে এসে হয়তো আমাকে বলতে হয় তাদের। তো আমি তখন থেকে জানি এটা হয়েছিল। তো মূলত জোটটা দাঁড়ায় গেছিল আসলে চরমোনাইয়ের উদ্যোগে। হি ইজ দ্য অনলি ইনিশিয়েটর। কিন্তু মাঝখান দিয়ে হাত ঢুকে দিছে ইউনূস সাহেব, জামাতকে আলাদা করে নিয়ে যে তোমার ক্ষমতা আনবো বললা, এতে পুরো জিনিসটা গেছে আউলায়। আমার এই কথার সপক্ষে একটা প্রমাণ দিই, তাহলে বুঝবে। যখন এই অভিযোগগুলা আসবো করতেছে, পরস্পর ঝগড়া লাগবে, এই সময় হাত পাকার দিক থেকে বলা হচ্ছিল, একটু একটু কাদা ছড়াছড়ি শুরু হয়েছে। তখন সে বলতেছিল যে জামাত কি আগামী দিনের জাতি পার্টি হবে, তারা জোটটাকে এরকম করতেছে কেন, এই কথাটা বললো কেন, কথাটা মানে বুঝেন। মানে হলো যে জামাতের সাথে ইউনূস সাহেবের একটা কথা হয়েছে, এই কথাটার ভিতর ধরে নেওয়া আছে যে বিএনপি ক্ষমতায় আসবে, তাহলে জামাত হবে বিরোধী দলের নেতা। তাহলে বিরোধী দলের নেতা একটা সাজানো ইলেকশন, পাতানো ইলেকশন করতে চাচ্ছে ইউনূস সাহেব, যেখানে তার এক প্রধানমন্ত্রী, বিরোধী দল হলো জামাত, ইভেন স্বরাষ্ট্রমন্ত্রীও জামাতকে দেওয়া হবে, এর দূর পর্যন্ত কথা বাজারে ছিল। জাতীয় সরকার, জাতীয় সরকার, যে এখন এইটা নিয়ে খেপে গেছে হাত পাকা। চরমোনাই বলতে চাচ্ছে যে আমার এই কষ্টটা তোমরা বুঝলে না, আমি তোমাদেরকে এত করে জোর করে কষ্ট করে এগুলোকে এক জায়গায় আনলাম, আর এখন তোমরা ইউনূসের ভাগারে চলে যাইতেছো সব পালাইতিয়া। তো তুমি কি আসলে জাতীয় পার্টি হইবা? সেই জন্য দেখেন মিলে কিনা কথাটা। ও ওই ক্ষোভটাই বলছে, কিন্তু ওর অসুবিধা হলো এই কথাগুলো প্রকাশ্যে বলতে পারছে না। অসুবিধার সামলাতে গিয়ে সে এবার একটা ভুল করছে আমি মনে করি। সে ভাবছে তাহলে জামাতকে সঙ্গে তার ভাঙলো কেন, এটা কারণ কি বলবো। ও ভাবছে তাহলে একটা কাজ করি, জামাত শরিয়া চায় না বলছে ওইটার জন্য দিয়ে আমি ইসলামিস্টদের কাছে ঘনিষ্ঠ হইতে পারবো। ও তার মানে কারণ কিন্তু ওইটা না। এটা না,
কারণ হচ্ছে ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া। ওরা ডিঙে ঘাস খাওয়া এবং স্বভাবত এই জামাতের এই আচরণটা তো পছন্দ করবে না, যে আমি জোটটা বানাই দিলাম, মূল কারিগর হলাম আমি, সবচেয়ে চেষ্টাটা, অনেকে আছে যারা তো জামাত শুনলে দৌড় দিয়ে পালাইবো, তা আমি মাঝখানে থেকে জিনিসটাকে কাছাকাছি আনছি, আমি একটা রোল প্লে করছি, আর তোমরা আমাকে অমর্যাদা কইরা এখন তোমরা গিয়ে ইংরেজিলে কথা কয়ে ক্ষমতা চলে যাওয়ার প্ল্যান করতেছো, আমি কি ভাই চাইছি? সো ইটস এ বিট্রিয়াল, এ হচ্ছে তাদের বক্তব্য। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে কি, আপনি বললেন যে জামাত ইউনুসের খপ্পরে পড়ার পর থেকেই আসলে জামাত ইসলাম চরমোনাইয়ের পীরের থেকে দূরে সরে যাচ্ছিল, দুজনের সম্পর্ক খারাপ, কিন্তু ওই ইউনুসের সঙ্গে সম্পর্ক করার পরেই কি ওই এনসিপি কে জোটে নিল নাকি? আসলে উল্টাটা, আমি কারণ কিন্তু সেই লোক আমরা যখন, শুনেছি এনসিপি ঢোকার পর থেকেই নাকি দূরত্ব শুরু হয়। না এটা ভুল, অরিজিনাল ইউনুস সাহেবের মাথায় প্ল্যানটা তো হলো ওই যে বলেছি 13ই জুন, খালি তফাৎটা এই যে তখন তারেককে বলতেছিল 100 সিট দিব, 13ই জুনের যে আলাপ সেখানে 100 সিটের কথা ছিল, মানে কাকে দিবে 100 সিট? বিএনপি কে। কে দিবে? যেহেতু এটা সাজানো ইলেকশন, অ্যারেঞ্জ ইলেকশন, ইউনুস ও সাহেব একটা আচ্ছা। অ্যারেঞ্জ ইলেকশন করবে, তোমাকে 100 দিলাম বাকিদেরকে দিতে হবে, ওটা আমি আমি ঠিক করবো, তো চিন্তা কর না। ওইটাই কন্টিনিউয়াস বার্গেনিং বার্গেনিং বার্গেনিং, এটা উঠতেছিল বিএনপির সংখ্যা, এটা সাথে শেষ বেলায় গিয়ে এই তারেক ইউনুসের দেখা হওয়ার আগে পর্যন্ত বিএনপি এটা উঠাইছিল 230। কারণ আর এগুলোর ভিতরে এত ঝামেলা আছে না, আমি অবাক হয়ে যাবেন, সকাল বিকাল ইউনুস সাহেব মত বদলাইছে, এমন আছে। সকালে মনে করতেছে না ইলেকশনটা একটু পিছাই দিই, বিকেলে মনে হচ্ছে না আচ্ছা ঠিক আছে যা আবার হয়ে যাক, একবার হয়ে যাক, ভাল লাগে না এটা মাথার উপর রেখে দিয়ে। মানে এইরকম একদম সকাল বিকালে, মানে এত এত একদম সকাল ইলেকশনের বিকাল সিদ্ধান্ত বদলাইছে সে, না ইন্টারনালি, বাইরে না, বাইরে প্রকাশ করে বলে নাই। সো আমি মনে করি হোল জিনিসটা এটা একটা গার্বেজের ভিতরে ঢুকে যাচ্ছে এখন, যেহেতু মাখা ফেলাইছে এখন, এখন কাকে ঘরে রাখি আর কাকে কোলে রাখি আর কাকে মাটিতে রাখি, যাকে মাটিতে রাখবেন সে তো স্বীকার করবে, তখন কি করবেন আপনি? এগুলো তো আগে চিন্তা করেন নাই আপনি। তাহলে জামাতের সাথে হাত পাকার ক্যাচালটা বাধা রাখছে তাহলে ইউনুসের এই অ্যাটিচিউডটা। আর আজকে সকাল থেকে দেখেন বিএনপি গেছে বিগড়ায়, কালকে সকালে আমি এই জন্য উদাহরণটা দিয়ে বলতেছি, তো কাল সকালেও দেখেন, কাল সকালে মনে হচ্ছে ইনুস আর তারেকের বন্ডটা খুব শক্ত, সালাউদ্দিন সাহেব ধমক দিয়ে কথা কইতেছে, আমাদেরকে দুর্বল ভাবেন না। দেখেন মিলে কিনা, এইবার গল্পগুলো মিলান দেখেন মিলবে। তাহলে এই যে চরমোনাই চলে একটা খালি বলে দিই, এনসিপি কেও কিন্তু ক্ষমতার লোভ দেখে পরে ইউনুস সাহেব নিয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু সিনসিয়ার আর্গুমেন্ট হিসেবে এনসিপি যেন জামাতের সাথে জোট করে, এটা আর্গুমেন্ট আমি করছি, কিন্তু আমি এটা ইউনুস সাহেব যে এর ভিতরে এই কাণ্ড করতেছে এটা জেনে বলি নাই, আমি তখনও জানতাম না, এটা এটা আমি জানছি পরে। একটা প্রশ্ন আছে, আমারও আছে এবং আমার দর্শকেরও আছে, মোহাম্মদ নাজমুল হুদা। গৌতম দাদা, আপনার বিশ্লেষণ খুবই সহজ সরল কিন্তু খটকা লাগলো, চরমোনাইয়ের পীরের কয়টি আসন পাওয়ার যোগ্যতা আছে? ধরেন তার কোনো যোগ্যতা নেই, আসন পাওয়া এক জিনিস, আর অর্গানাইজ করা ইনফ্লুয়েন্স তৈরি করা আরেক জিনিস, প্লাস অর্গানাইজ করে হাত পাকা যতটা অ্যাকসেপ্টেবল হবে একটা অন্য থার্ড পার্টির কাছে, জামাত ততটা হবে জামাতে নিয়ে গেলে না না না, এই যে এনসিবির ভাঙনটা কি জন্য হলো দেখেন, না তোমরা জামাতের সাথে যাইবা, এই প্রশ্ন তো হাত পাকার বেলায় নেই, এই হাত পাকার বেলা তো জামাত বলার সুযোগ নেই, তখন আপনাকে ওপেন ন্যাংটাই বলতে হবে আমি ইসলাম পছন্দ করি। কিন্তু সেক্ষেত্রে আমার মতন লোক তো আর্গু করবে যে দেখো হাত পাকা ইসলামী দল ডেফিনেটলি, কিন্তু অ্যাজ লং অ্যাজ একটা ইসলামী পার্টি বলে যে আমি কনস্টিটিউশনাল ইলেকশন করব, আমি কনস্টিটিউশন মানবো, আমি তোমরা যেরকম ইলেকশনে পার্টিসিপেট করো এরকম ইলেকশন মানে কি, আমি তোমাদের রাজনীতি মেনেই তো এই রাজনীতিটা করবো, রিপাবলিকের রাজনীতি, মডার্ন রাজনীতি। আমি তো বলি না আমি ইসলামী রাজনীতি করতে যাচ্ছি, ইসলাম কায়েম হবে, এটা তো না, তাহলে আমাকে নিবা না কেন? তাহলে এই আর্গুমেন্ট দিতে হবে আপনাকে, এত সহজ জিনিস না। হাত পাকা তো বলতেছে তারা তারা শরিয়ান কায়েম করবে ক্ষমতা গেলে। আবার বলেন।
হাত পাখা বলতেছে তারা ক্ষমতা গেলে শরিয়া আইন কায়েম করবে। না না, এটা তো এখন বলতেছে, সে কি বলবে যে জামাতের চেয়ে ওর সিদ্ধান্তটা ভালো, এটা কি যুক্তি দিয়ে বলবে? এইটা বলতে গিয়ে সেই শর্টকাট বুদ্ধিটা দিচ্ছে। এটাকে আগে বলছে কখনো? ডাক সলিউশনের পর থেকে এই পর্যন্ত কখনো বলছে যে তারা শরিয়া আইন কায়েম করবে? ইভেন তাদের দলের ভিতরে কি এরকম কোনো এজেন্ডা আছে? আপনাকে আরেকটা মনে করাই দিই, হাত পাখার যে পলিটিক্যাল পার্টি, তার নাম কি? ইসলামী আন্দোলন। কারণ এই ইসলামী আন্দোলন আসল নাম কি ছিল অরিজিনালি? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। কোন ইসলামী দল শাসনতন্ত্র মানে কনস্টিটিউশন, শাসন শব্দটা ইউজ করে না। যে শাসনতন্ত্র ইউজ করে সে আর ইসলামী দল নেই না, ইসলামী রাজনীতি থাকে না। আর একটা ইসলামী রাজনীতি দেখান যেখানে শাসনতন্ত্র শব্দটা চর্চা আছে। এগুলো না বুঝে কথা বললে হবে না। পরে কি করছে, ওরা শাসনতন্ত্র বাদ দিচ্ছে। কেন বাদ দিল? এটা তারা নিজেরা ব্যাখ্যা দিতে হবে। আমি খুব ওটা ফলো করি না, যদিও তখন আমার সাথে একটা ভালো সম্পর্ক, মানে কথা বলার একটা সুযোগ ছিল। ডাক সিলেকশনের আশেপাশের সময় আমার সাথে একটা যোগাযোগ ছিল, এখন নাই আর। দর্শক এই মুহূর্তে 1300 মানুষ, 1300 মানুষ একসঙ্গে লাইভটি দেখছেন। আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন। তবে দাদা একটাখানি বলি, আমি রিকোয়েস্ট করি, ইসলামী দল সম্পর্কে আপনাদের না কিছু থাকবে, মানে এটা খারাপ কিছু না, হয়তো আমি বলবো আপনাদের রাজনীতি না, আপনাদের পছন্দ না, ঠিক আছে, কিন্তু অন্তত যে ইসলামী দল কনস্টিটিউশনাল পলিটিক্স করতে চায়, ইলেকশনে পলিটিক্স করতে চায়, তাকে দয়া করে ওয়েলকাম করেন। দাদা আপনার সঙ্গে একমত নই। কেন একমত নই একটু পরে আসবো, আপনারটা আপনি পয়েন্টটা পরে আনবো, আমি কথাটা শেষ করি। যেহেতু সে ইলেকশনে পলিটিক্স করছে, মানে কি এটা রিপাবলিকের রাজনীতি করতেছে, এই জন্য আপনি তাকে বাদ দিতে পারেন না, বা বাদ না দেওয়াটা আপনার জন্য সঠিক পথ হবে। ওকে কি কোনো একদিকে যেতে বাধ্য করবেন না, কোন একদিকে, মানে আরেকটা ইসলামী রাজনীতি হয় যেটা সশস্ত্র ইসলামী রাজনীতি। ও তো সশস্ত্র ইসলামী রাজনীতি করছে না, ও তো ইলেকশনে পলিটিক্স করতে যাচ্ছে। তাহলে এইটার ভিতর দিয়ে, ওর সাথে ডায়ালগের ভিতর দিয়ে একটা জায়গায় আপনি পৌঁছতে পারবেন, কাছাকাছি হতে পারবেন। ঠিক যেমন আওয়ামী লীগের সাথে বিএনপি রাজনীতি ফারাক আছে না, দুজনেই তো কনস্টিটিউশনাল দল, তাই বলে কি দুটো একই দল? হ্যাঁ বলেন এখন আপনার পয়েন্টটা। না, এটা হইলো যে তারা জামাতে চরমোনাই, এরা মুনাফেক। তারা নিজে তারা ভাই ভাই কেউ মুনাফেক কিনা, এই মুনাফেক শব্দটা থিওলজিক্যাল শব্দ, এই শব্দ দিয়ে আপনি, আমার কথা না, এই শব্দটা খাটবে না। এগুলা ভাসতেছে। তারপরে একটা আসন পাওয়ার যোগ্যতা নাই, 80টা আসন চায়। আচ্ছা সেটা অন্য তর্ক। প্রত্যেকটা জরিপে দেখা গেছে এরা 1% এদের ভোট আছে, তারপরে এরা কিভাবে এত বড় সাহস? আপনার জামাতও তো একই অবস্থা। কোন পার্টিটা আগে বলতে পারে যে আমি এতটা সিট পাবো? বিএনপি পারবে? বিশেষ করে যেখানে বাংলাদেশে কোনো ন্যূনতম কোনো জরিপ নেই 2001 সালের পরে, মানুষের ট্রেন্ড কোন দিকে গেছে কার কোনো ধারণা নেই। গত 25 বছরে তো যেই মানুষটার বয়স এখন 25 বছর হয়ে গেছে, সে 2001-এ ছিলই না, জন্ম হয় নাই, তাহলে 25 বছরে একে তো ভোটই দেওয়া হয় নাই। ফলে এর মনোভাবটা কোন দিকে তাকে আপনি জানেন? এবং এরা 5 কোটি 12 কোটি ভোটের মধ্যে 5 কোটি, এটা বুঝে কথা বলেন। কাজে আপনি যে আর্গুমেন্ট গুলো দিচ্ছেন, এটা হচ্ছে একটা ফ্যাকরার ইসলাম আরেকটা ফ্যাকরার ইসলামকে অপছন্দ করে। তো সেই কাঁচাল আমি ভোটের রাজনীতির ভিতরে আনতে দিব কেন? এটা কি ভোটের রাজনীতির ভিতরকার তর্ক? আশা করি আপনাকে বুঝতে পারছি। জি। এবং ফেরকার যুদ্ধ মাস্ট। ক্রিশ্চিয়ানিটিতে ফেরকার যুদ্ধ ছিল বলেই হোল ইউরোপে কোথাও থিওলজিক্যাল স্টেট হয় নাই। ভালো করে চিন্তা করে গবেষণা করে কথা বলবেন। এবং খেয়াল রাখেন, যখন রেনেসা হচ্ছে তখনকার স্ট্রংগেস্ট থিওলজিক্যাল পার্টিটার নাম হলো, যেটা এখন আপনারা বলেন প্রোটেস্ট্যান্ট। খেয়াল রাখেন, সে কিন্তু প্রোডাক্ট অফ রেনেসা। আর শুনে আজীব লাগবে আপনাদের কাছে, প্রোটেস্ট্যান্টরা, ইয়েস, রেনেসার সুবিধাই যে থিওলজিক্যাল দল, সেই দল না, মানে ধারা, সমাজের সবচেয়ে প্রভাবশালী ধারা, এটি হলো প্রোটেস্ট্যান্ট। কিন্তু তারা নাকি আসল খ্রিস্টান না। কিন্তু তবুও
প্রোটেস্ট্যান্টদের একটা সরকার হলো না কেন? কোথাও কোনো থিওলজিক্যাল সরকার হলো না কেন ইউরোপে? এটা ব্যাখ্যা করেন। খেয়াল রাখবেন, প্রোটেস্ট্যান্টের উত্থান হচ্ছে রেনেসা, মানে 1500 সালের পরে। খেয়াল রাখেন। এবং প্রোটেস্ট্যান্ট মানে তো প্রতিবাদকারী, বাংলায় প্রতিবাদকারী। ইয়েস, না আসলে তো অত আক্ষরিক অর্থে মানে করলে, কিন্তু মানে হলো যে এটা 1500 সালের পরের ঘটনা, যখন রেনেসা এসে গেছে। মানে রেনেসা কিন্তু, রেনেসা হচ্ছে মডার্নিজমের আর্লি ফেজ, এটাই শেষ হচ্ছে মডার্নিজম নাম দিয়ে, রিপাবলিকান নাম দিয়ে। তাহলে যে রিপাবলিক হওয়ার কথা, সেখানে ফার্স্ট ফেজে একটা থিওলজিক্যাল দল উঠে আসছে কেন? এবং সেটাই বা কোনো থিওলজিক্যাল স্টেট বানাতে পারলো না কেন ইউরোপে? কারণ থিওলজি দিয়ে শাসন করার সমস্যা এখন হবে না এটা, কারণ সমস্ত থিওলজির ভিতরে ফেরকা দাঁড়ায় গেছে। যখন জানেন না আপনি, যখন কোরআন শরীফ বা বাইবেল পাওয়া যায় না এত সহজে, প্রিন্টিং আবিষ্কার হয় নাই, হাতে লেখা জিনিস, এবার বুঝছেন? ফলে পাদ্রি যা বলে দিত ওটাই ব্যাখ্যা বাইবেলের। 1600 সালের পরে যখন প্রিন্টিং প্রেস আবিষ্কার হয়েছে, তখন মানুষের হাতে হাতে বাইবেল। এইবার আপনি বাইবেলের ইচ্ছা মতন ব্যাখ্যা দিতে পারবেন না। এগুলো হিস্ট্রিক্যাল দিকগুলো বুঝেন, কেন হয় না আর কেন হবে এখন। আপনি এগুলা কিছু না করে আপনি যেই জায়গা থেকে দাঁড়িয়ে এই কথাটা বললেন, এইটাই তো ইন্ডিয়ানদের সেকুলারিজম, এই গাধামিটা, এই শয়তানিটা, এটা হিন্দুত্ববাদী। আপনি এটা ইসলামী দল শুনলে, ধর্মীয় দল শুনলে ওটা চুলকা লাগে। তা আপনি ইয়েকে কি বলবেন? আপনি প্রোটেস্ট্যান্টদেরকে কি বলবেন? আপনাকে ধর্মকে দেখার অ্যাটিটিউড বদলাতে হবে। হিন্দুদের চোখে, হিন্দুত্ববাদের চোখে ইসলামকে ব্যাখ্যা করলে ভুল হবে। দাদা, আপনি হাসিনার আমলে চরমনের ভূমিকা কিভাবে দেখেন? হ্যাঁ, খুবই খারাপ ছিল তো। এই চরমনাইরা এককালে রয়ের হাতের পুতুল ছিল। ইভেন 5ই মে 2013 হেফাজতের যে শাপলা, ওই মে মাসের 15 থেকে 20 দিন আগে এই চরমনাইরাও তারা একটা সম্মেলন করছিল রয়ের পরামর্শে। সেখানে বলতে শেখ মুজিব ইরাক থেকে আসছে, শেখ মুজিবের ফ্যামিলি ইরাক থেকে আসছে। কিন্তু তারা কবে থেকে এটা বদলায় ফেললো, কমপ্লিটলি ঝেড়ে মানে সম্পর্ক ত্যাগ করছে। কবে? যখন মেয়র ইলেকশনটা হলো হাসিনা বলে, এবং বরিশালের মেয়র ইলেকশন সে দাঁড়িয়েছিল, ওই যে যেখানে তার আহত হয়েছিল এখানে ঘুষি মাইরা, পরে ডিসি অফিসে গিয়া কি কান্না থেকে সে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ত্যাগ করে। ও, আপনারা এগুলো তলায় কিছু হাত না ধরে দেখছেন। মনে রাখে, আর আমার নাম গৌতম দাস, আমি চরমনায় কি করে এটা খবর রাখি। থিওলজি একটা স্ট্রং স্টাডির পয়েন্ট হতে হবে, একটা বিষয়াদি হতে হবে। আপনি চোখ বন্ধ করে যখন সেকুলার মারাইবেন, এটা মানে হলো আপনি হিন্দুত্ববাদ ক্যারি করতেছেন না জেনে। দাদা, আমরা দেখলাম যে মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্টন লিঞ্চ, তিনি ভিডিও কলে কথা বললেন তারেক রহমানের সঙ্গে, জামাতের আমির শফিকুর রহমানের সঙ্গে, এবং তারা বললেন যে এই বাণিজ্য চুক্তি তোমরা ক্ষমতা এলে পরিবর্তন করবা কিনা। তারা বলল যে পরিবর্তন করবো না। আবার আজকে দেখলাম যে নতুন যে মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন, তিনি গতকালকে সম্ভবত ওই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে পরিচয়পত্র দেওয়ার পরে তিনি আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন জামাত ইসলামের আমিরের। আমরা তো তারেক রহমানের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের কথা এখনো শুনলাম না। আসলে মানে উনার সম্পর্কে আপনার আসলে কোনো আইডিয়া আছে? বেন ক্রিস্টেনসেন, তিনি এই যে নতুন আসলেন, তিনিও কি পিটার হাসের মতোই হবেন নাকি তিনি একটু ডিফারেন্ট হবেন? আপনার প্রশ্নটার মধ্যে যেটা ধরে নেওয়া আছে, এই ধরে নেওয়াটা ভুল। কি ধরে নিয়ে আছেন? যে জামাতের পক্ষে আমেরিকা? হ্যাঁ, না, সেটা তো পরে, জামাতের পক্ষে না বিএনপির পক্ষে সেটা পরে। তার আগে আমেরিকা একটা বিরাট কুতুব বাংলাদেশের রাজনীতিতে। এটা ভুয়া, জিরো। এই অ্যাজাম্পশনটা ভুল, এই অ্যাজাম্পশনটা ভিত্তিহীন। আমি বুঝতে পারছি না, আবার বলবো। আবার বলেন, মানে কোনটা বুঝি নাই। বাংলাদেশের রাজনীতিতে আমেরিকানদের ইন্ডিয়ার মাধ্যমে তার ডাইরেক্ট ইন্টারভেনশন ছিল 2007 থেকে 2016। কথা ক্লিয়ার? 7 থেকে 16। এরপরে আমেরিকানরা যা সুবিধা দিয়েছিল ইন্ডিয়াকে, তার সব প্রত্যাহার করে নেয়। তখন ইন্ডিয়ানরা কায়দা করে বলে যে ঠিক আছে, স্ট্র্যাটেজিক কারণে, স্ট্র্যাটেজিক যে জোটগুলো আছে ওগুলোর ভিতরে আমাদেরকে রাখো। এইটাই ওই যে ইন্দো প্যাসিফিক জোট, ওটার ভিতরে ছিল। ফলে ইন্ডিয়ানরা তখনও
আমেরিকার সাথে কাজ করতে পারছে। আর জঙ্গি 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 আছে না, জঙ্গি সামলানো আমার চেয়ে ভালো তো কাউকে পাবা না, তুমি আমাকে সাথে নাও, এই কথা বলেও এই সব সময় ছিল। সর্বশেষ ছিল তারা ইভেন বাইডেনের ক্ষমতার প্রথম 3 বছর ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্ক ছিল না এই বিষয়ে। কেন দেখেন আপনি, এই বাইডেনের 3 বছর আমাদেরকে বিএনপি কে দিয়ে মুভমেন্ট করাছে না হাসিনার বিরুদ্ধে, কিন্তু 4th ইয়ারে গিয়া সেই আবার কম্প্রোমাইজ করছে যে না, তার এই মানবাধিকার আর স্যাংশন দেওয়ার রাজনীতিটা দিয়ে কোনো কাজ হইতেছে না। ঠিক যেমন এখন ট্রাম্প বাবাজি মাইতে উঠছে ট্যাক্স ধরো ট্যাক্স ধরো, বাইডেনের যেটা ছিল একই, স্যাংশন দাও নাহলে হিউম্যান রাইটের অভিযোগ আনো, হচ্ছে তফাৎ। তাহলে 3 বছরে গিয়ে বাইডেন হেরে গেছিল, আর ট্রাম্প শুরু থেকেই করছে এটা ট্যাক্স দিয়ে। ওকে, আরেকটা বড় তফাৎ ট্রাম্পের সাথে বাইডেনের, ট্রাম্প মনে করে বাংলাদেশে কিছু করতে গেলে পরে এইটার আর ইন্ডিয়ান মাধ্যমে যাওয়ার কোনো দরকার নাই। এটা বাইডেনের আমলও ছিল, এখনো তাই। আর ট্রাম্পের আমলে এসে এই যে ছোকরা ফুটকা জিনিসের ভিতরে আমি নাই। ট্রাম্পের পলিসি আলাদা, আর ট্রাম্প কোনো থিং ট্যাং বিং ট্যাং কারো গায়ে কোনো মানে পাত্তাই দেয় না। এটা হচ্ছে বেসিক ফারাক। ফলে এখনো আপনি পুরান অভ্যাসে এটা করতেছেন, প্রশ্ন করতেছেন, এটা ভুল। আর এই প্রশ্ন আপনাকে করতে, আপনি যদি করতে থাকেন, এমন ধরনের নিউজ কন্টিনিউয়াসলি ছাপায় যাচ্ছে ইন্ডিয়ানরা যে সে এখনো কুতু আছে, তুমি বাংলাদেশি, তুমি আমেরিকার কাছে পৌঁছতে গেলে বুঝছো আমার মাধ্যমে যেতে হবে, এই মিথ্যে কথাটা সে এখনো টাঙ্গায় বাড়িতেছে। আচ্ছা, ট্রাম্পের ওর যদি এতই প্রভাব থাকে আমেরিকার সাথে, তাহলে ট্রাম্প 50% ট্যাক্স ধরলো কেন? এটা ছুটাইতে পারে না? রাশিয়ার তেল কিনতে বুঝছে বলে যে ট্যাক্স ধরছে, এটাকে আরো বোধহয় 500% করবে ট্রাম্প। সেগুলো ঠিক করতে পারে না ইন্ডিয়া। এর মানে হলো যে ট্রাম্পের সাথে ইন্ডিয়ানদের কোনো সম্পর্ক নাই, অথচ আপনার প্রশ্নের ভিতরে থেকে যাচ্ছে এই জিনিসগুলো। আমি বলছি যে এগুলো কারেক্ট করে। তাহলে কি আমেরিকার আসলে পছন্দ বিএনপি না জামাত? না, একটাও না। ট্রাম্পের আমলের আমেরিকা তার কোনো পছন্দ নাই, তার পছন্দ হচ্ছে যে বেশি ট্যাক্স দিবে, আর যে আমার পণ্য তার দেশে নিয়ে বেচবে, আমদানি করে নিয়ে যাবে। তাহলে ধরে নিতে পারি যে বেন ক্রিস্টেনসেন হয়তো জামাতের সঙ্গে বসছে, আগামীকাল হয়তো বা তারেক রহমানের সঙ্গে বসবে। অবশ্যই, যে আরো 20টা বোয়িং কিনবে, সিম্পল। 14টার অর্ডার তো অলরেডি দিয়ে দিছে। হ্যাঁ, কিন্তু 14টা ডেলিভারি হবে কিন্তু 35 সালে, মনে রেখেন। এইবার বুঝতে পারছেন? আমরা এরকম বুঝ দিছি, ওরাও বুঝ দিছে, এই আর কি। সরকার একটি নিরপেক্ষ সরকার, এদের কোনো রাজনৈতিক উচ্চবিলাস নাই। এরা কি আসলে গণভোটের পক্ষে দাঁড়াতে পারে? কোন সরকার নাম বলেন? ইউনূস সরকার গণভোটে পাবলিককে হ্যাঁ ভোট দিবেন, এটা কি বলতে পারে তারা? এটা কি আপনার ধারণা? মানে আপনার এক্সপেকটেশন? না না না, আমার এক্সপেকটেশন না, আমার এক্সপেকটেশন হচ্ছে যে পারে, কারণ আমিও যে ইউরোপিয়ান ইউনিয়নের ভোট আমাদের এই দেশে, তারপর স্কটল্যান্ডের স্বাধীনতার বোর্ডের রেফারেন্স ব্যবহার করি। প্রশ্ন কি সরকার হ্যাঁ ভোটের পক্ষে দাঁড়াতে পারে কিনা, এটা প্রশ্ন? এটা প্রশ্ন, বাট আমার কাছে মনে হয় পারে, বাট না পারে না অ্যাকচুয়ালি। না না, প্রশ্নটা পারে না পারে প্রশ্ন না, প্রশ্নটা হলো এই ধরনের মুখে ফেলা দেওয়া হলো কেন? এইটা হলো গাধাটা, হলো একেবারে গাধা বলছি আমি, গাধাটা হলো আলী রিয়াজ। প্রশ্নটাকে এরকম ভাবে ফেললো কেন যাতে মনে হয় যে সরকার ইয়ের পক্ষে? আপনার প্রশ্নটাকে ফ্রেম করা যেত না যাতে এটা মনে না হয় সরকার কার পক্ষে? তার মানে এটা নিয়ে আপনি আলী রিয়াজ এটা নিয়ে চিন্তাই করেন নাই, এবং এটা যে একটা চিন্তার সিরিয়াস বিষয় তাই তো আপনি বুঝেন নাই। আপনি খালি জানছেন যে ইউনূস সাহেব দুটাকে তাল দিবে বিএনপি আর জামাতকে, এইটা দিয়ে সে পার হয়ে যাবে, আলটিমেট লক্ষ্য হচ্ছে যে নিজে প্রেসিডেন্ট হওয়া। ওইটুক পূরণ হয়েছে কিনা ওইটা দেখাতে আপনি ব্যস্ত ছিলেন আলী রিয়াজ, এই জন্য আপনি এর যে টেকনিক্যাল ফল্ট বানা ফেলাইছেন এদিকে কোন খবর নেই আপনার। হয়েছে আপনার উত্তর? না মানে বলতেছে যে ছাগল দিয়ে কি চাষাবাদ করা যাবে? যে যে কাজের জন্য যোগ্য না আপনার তাকেই পছন্দ, আপনার ওই ছাগলটাই পছন্দ, তার আমি কি করবো? তা হাল চাষ এরকম হবে। এখন কি করবার উপায় না দেখে যে কোন পলিটিক্যাল পার্টি এটা নিয়ে কথা বলতে চায় না, তখন সবাইকে ডেকে ডেকে বলে যে ভাই একটু বলো এটা, নাহলে কিন্তু আমার বিরাট মুশকিল আছে। আবার স্কুল কলেজে মসজিদে বলতেছে প্রচার করো।
তো হ্যাঁ, শুধু তাই না, দেখেন একদিকে এনজিও বুড়া বন্ধ, এই এনজিও বুড়ো 400 এনজিও ডেকে নিয়ে আসছে, সম্মেলন করছে। তার টাকা দিছে কে? আরঙ্গজেব সরেজ, কি আলেকজান্ডার সরেজ টাকা দিছে, বুঝছেন? তাহলে এই যে এখন ছড়ি বাইর করতেছে জিল্লুর, এটা কই থেকে? জিল্লুর যে সম্মেলন হয়ে গেল, এই টাকা কি আলেকজান্ডার দিছে? আর টাকা আনলেন কি করে আপনি? আপনার না এনজিও পুরো বন্ধ। এবার বুঝছেন? এবার এই জায়গায় কবি নীরব থাকবে, ইনুস সাহেব এই জায়গায় মুখে তলা দিয়ে কিচ্ছু বলবে না। উনি দিনকে দিন ক্ষমতা যত শেষের দিকে আসতেছে, ততই উনি একটা, এটা একটা আমার রাজত্ব, আমি যা খুশি করব, এমন একটা অ্যাটিটিউড দেখাচ্ছে সবকিছুর মধ্যে। ডক্টর ইউনুস। ইয়েস। এবং ধরে নিয়েছে আমি তো প্রেসিডেন্ট হবই। গতকাল ভারতের রাজধানী নয়াদিল্লিতে অল ইন্ডিয়া প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করেছে একটা ল ফার্মের ব্যানারে হাসান মাহমুদ এবং ব্যারিস্টার নওফেল, মহিবুল ইসলাম নওফেল, এবং সেখানে উপস্থাপক নিজুম মজুমদার পরিচয় করে দিয়েছে যে বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী, সাবেক না বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী, এবং সেখানে কিছু অভিযোগ করেছে ইউএনএইচসিআর এর যে রিপোর্টটা আছে যে 1400 মানুষ মারা গেছে, সেখানে এরা বলতেছে যে এই রিপোর্টে পুলিশ যে মারা গেছে এগুলো বলা হয় নাই, আমাদের ইন্টারভিউ নেওয়া হয় নাই, তারপরে এই ভলকার তুর্ক তিনি ডক্টর ইউনুসের দালালি করতেছেন, এবং আসলে জাতিসংঘের প্রতিনিধিরা কিছুই করে নাই, সব শিবিরে এই রিপোর্ট বানিয়ে দিছে, ওরা শুধু বাংলাটারে ইংলিশ করে নিয়েছে। তো আসলে এগুলো আপনি কিভাবে দেখছেন? এবং ওই যে ডক্টর ইউনুসের কাছে 2জন মার্কিন কূটনীতিক আসছেন, তারা বলতেছেন ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন করতে, যদিও তিনি না বলে দিয়েছেন। তো এসব কি আসলে আওয়ামী লীগের তৎপরতাটা এই ইলেকশনের আগে এমন বেড়ে গেল কেন? আবার 23 তারিখে শুনলাম আরেকটা মিটিং হবে সেই প্রেস ক্লাবে ভারতের দিল্লিতে, সেখানে নাকি শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দিবেন। আপনি কিভাবে দেখছেন যে নির্বাচনের 1 মাসও বাকি নাই, এদের এই অপতৎপরতা বা তৎপরতা যেটাই বলেন না কেন? ইনুস সাহেব সবকিছুকে দেখতেছে, তার প্রেসিডেন্ট হওয়ার পক্ষে যাবে, এটার নাম বাধা হবে। এই যদি অবস্থা হয়, উনি তো বলেন উনি উনি কোনো দায়িত্বে থাকবেন না। না না, আপনি কথা বুঝেন নাই। যদি ইলেকশনটা শেষ হয় তাহলে তো একটা নির্বাচিত সরকার আসবে, তখন তো উনি ক্ষমতা থাকবেন না ডেফিনেটলি। কিন্তু উনি যদি প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখেন এবং তাই যদি আশা করেন যে এরপরে উনাকে প্রেসিডেন্ট বানাতে হবে, কেউ কেউ বলতেছে 1 বছর পরে, 9 মাস পরে, আর কেউ কেউ বলতেছে ইমিডিয়েট হয়ে যাবে, কারণ চুপ্পু সাহেব তো আগেই দরখাস্ত দিয়ে বসে আছেন যে উনি তো হয়ে যাবেন, উনি তো ইলেকশনের পরে আর থাকবেন না, নিজেই বলতেছে। দাদা ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হওয়া কি কনফার্ম হয়ে গেছে কি বলতেছে? ইনুস মনে করে যে এই দুটো পার্টির সাথে কথা বলে সে কনফার্ম করছে। উত্তর হয়েছে চরমোনাই ও বিএনপির গোপনতা করেছে ভারতের চাপে, এই বিষয়ে জানতে চাই মিশন ভাই ও গৌতম স্যার। আমি মনে করি এটা শতভাগ মিথ্যে কথা। আর দেখে বিএনপির সমস্যা হচ্ছে যে ও তো নিজের বিদ্রোহী প্রার্থী সামলাতে পারতেছে না, ওরা জায়গা দেওয়ার সময় কই? চরমোনাইকে কি দিবে? সিট দিবে তো? সিট দেওয়ার অবস্থা আছে বিএনপি? একটা সিট দিতে গেলে যে কি অবস্থা হবে বুঝতে পারতেছেন? এখানে বলে তো লাভ নাই ভাই। নূরের জীবন যায়, নূর যে কি পরিমাণ দালালি করতেছে এবার, তারপরেও পারতেছে না। তাহলে এরপরও নিশ্চিত হতে পারছে না। ওই ছেলে বলছে যে আমাকে বহিষ্কার করে পার্টি থেকে বের করে দিতে, ভালো হয়েছে, আমি এখন খোলে আমার এই দলের লোকজন গুলাকে নিয়ে আমি আমার ক্যাপ্টেন করব। আর রুমিন ফারানা ফুলের মালা পরে পালকিতে ঘুরে বেড়ায়। বুঝতেছেন না যে এটা রিয়েলি তারেকের জন্য একটা বিরাট প্রবলেম, ইয়েগুলা বিদ্রোহী গুলা। তো তাইলে এখন ওর ভিতরে কি আতাত ফাতাতের কথা বলে লাভ আছে? দাদা জুলাই মানে জুলাই আন্দোলন থেকে আধিপত্যবাদ বাদ দিয়ে শুধু গণতান্ত্রিক আন্দোলন বলে চালিয়ে দিচ্ছেন, তার ফলাফল কি হতে পারে? তো আপনি ইয়ে হিসাবে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি তো বুঝেন, না বুঝতে কিছু নাই। এখন এখানে আপনি যেদিকে আপনার সমর্থক গুলা আসবে ওইদিকে, আর যদি মনে করেন যে এটা অন্যায় করতেছে, এটার বিরুদ্ধে রেজ করেন, নিজের ভয়েস রেজ করেন, কথা বলেন এগুলো নিয়ে। ফারহান একজন একটা কমেন্ট অনেকবার করেছে যে দাদা আপনি জুলাই 2 নিয়ে বেশ আশাবাদী ছিলেন, এখন কি আপনি নিজেই আশাহত নাকি? নো,
অন্তত 12 তারিখ আগে পর্যন্ত একেবারে আশাহত হব না আমি মনে করি এই ইলেকশন হুবু হুবু অবস্থাটা যে কোনো সময় ফট করে ভেঙে যাবে, যেতে পারে যেতে পারে যেতে পারে। পরে আবার আমাকে আবার ধরেন না যে এই যে আপনি বলছিলেন যে ইলেকশন ভেঙে যাবে, আমি গণক না, আবার বলতেছি আমি মনে করি ইলেকশনটা এখনো ভেঙে যেতে পারে যে কোনো দিন, এবং সবচেয়ে বেশি সম্ভাবনা এই মাসের মধ্যে। এই মাসটা পার হয়ে গেলে আবার ইলেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। বাট ইলেকশন হইলেও তো কথা থাকে, তাই না? না না, হয় হবে নাহলে হবে না, দুইটার একটা। মাঝামাঝি আধা খুচরা এটা ওইটা ওইটা সেটা না। বিশেষ করে আজকের দিন থেকে ভাঙার সম্ভাবনাটা, ইলেকশন না হওয়ার সম্ভাবনাটা বেড়ে গেল। মানে এই যে ইউনূস সাহেব ম্যানেজ করতে পারতেছেন না। এই জামাতের এরা যে গেল ইউনূস সাহেবের কাছে, এটা ফলাফলটা কি? মানে ওনার কি ব্যর্থ মনে ফিরে আসছে নাকি? আমি 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 রিপোর্টিংটা শুনি নাই যেহেতু তখন, কিন্তু এটুকু শিওর থাকেন একটা দয়াময়ীর আশ্বাস বাক্য শোনা ছাড়া ইউনূস সাহেব জামাতকে কিছুই নতুন বলার নাই। তা আবার এখানে যদি আজকে বেশি কমিট করতো, কালকে আবার বিএনপি গিয়ে দেখা করবে, তখন কি বলবে? এটা হচ্ছে ওই মেয়েটার ব্যাপার যে দুইটা ছেলেকেই বলছে যে আমি তোমাকে ভালোবাসি। তো ফাইনালি কি হবে? হয় মেয়েটা আত্মহত্যা করবে, আর পুরুষ দুইটা মারামারি করে মরে যাবে, দুইটার একটা। ভারতের সাথে গোপন চুক্তি করে এসেছে বিমান, ভারতের সঙ্গে গোপন চুক্তি করে এসেছে তারেক রহমান। এর সম্পর্কে জানতে চাই গৌতম দা ও মিশন ভাই। না, কোন চুক্তি মুক্তি, এটা টু মাছ হয়ে যাচ্ছে। আর এগুলা এখন বললে ডেফিনেটলি কথা হয়েছে, এখানে এগুলাকে একেবারে চুক্তি করছে টাইপের কথা বলাটা ঠিক না। আমার ল্যাঙ্গুয়েজটা শুনেন, আমি যখন বলি যে তারেক সিদ্ধান্ত নিয়েছে সে ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতায় যাবে, হ্যাঁ। প্রিয় গৌতম স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। দাদা, হুজুরদের দিয়ে রাজনীতি হয় না। যেসব হুজুররা নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে পারে না, তারা দেশের মানুষকে ধারণ করবে কি করে? ভাই এটা আপনার মনোভাব, আমি এটা বলতে পারি না আসলে। আমার হিসাব ওই একটাই, আপনি ইসলামী দল কিনা আমি খালি বলবো যে আপনি ঠিক আছে, আপনি কনস্টিটিউশনাল রাজনীতি করতে আসছেন, রিপাবলিক রাজনীতি করতে আসছেন, ইউ আর ওয়েলকাম। আমি সবসময় সব ইসলামিক দলকে, সব ধর্মীয় দলকে এটাই বলবো, কারণ এইটাই এরপর ট্রান্সফর্ম করবে আপনাকে। ফলে এই সোজা এটা ইসলামিক দল, এটা সেকুলার দল, এই ভাগ যেন না থাকে, এই ভুয়া ভাগাভাগিটা যেন না থাকে। কারণ এই ভুয়া ভাগাভাগি থাকলেই এইটার ভিতরে হিন্দুত্ববাদ জেগে উঠবে। হিন্দুত্ববাদ খুব ক্রেডিট নিবে যে তারা ধর্মীয় দলের বিরুদ্ধে। এই ভুয়া ক্রেডিট আমি কাউকে নিতে দিতে চাই না। দর্শক, 1300 মানুষ একসঙ্গে দেখছেন, আসলে 1350 জন। আমি গৌতম তার কাছে প্রশ্ন রাখছি। একজন লিখেছেন যে বিগত 56 বছর ধরে আমাদের দেশের রাজনীতি দলগুলো অন্য দেশের উপর কেন নির্ভরশীল, একটু বলবেন কি? মানে জনগণের উপর আস্থা নাই? না, জেনারেলি 45 এর পর থেকে যে দুনিয়াটা, সেটা তো আমি চাই বা না চাই, যেহেতু আমাদের এখান থেকে পুঁজি সব লুটপাটাই হয়ে নিয়ে গেছে কলোনি মাস্টাররা তার দেশে। ফলে আমি কোন কিছু শুরু করতে গেলে পরে আমার পুঁজি লাগে, পুঁজি কই থেকে পাবো? তো পুঁজি নিতে গেলে এই যে পুঁজির আমার চাহিদাটা আছে, বিনিয়োগের চাহিদাটা আছে, এই চাহিদাটাই তো এইবার আমেরিকানরা হেজিমনি হিসেবে আসতেছে, গ্লোবাল হেজিমনিতে আমেরিকানরা আসতেছে। এবারে বুঝতে পারছেন, এই কথাটা আপনাকে বুঝতে দেয়নি আবার কমিউনিস্টরা। সে বলতেছে তোমরা কমিউনিস্ট হয়ে যাও, সব ঠিক হয়ে যাবো। এই আর এক প্রবলেম এটা। ফাইনালি কি হয়েছে, কমিউনিস্ট হয়ে যাওয়া বললা সে কি করছে, এবার হিন্দুত্ববাদীদেরকে ডেকে নিয়ে আসছে। আমরা এখানে অন্তত ছোট একটা সংস্কার করছিলাম যে জমিদার উচ্ছেদ করে দিব, এইটাকে ওরা হিন্দুদেরকে উচ্ছেদ করা হিসেবে প্রচার করছে। আমরা হলো খুব খারাপ লোক আর তারা সব সেকুলার লোক, এই বলে হিন্দুত্ববাদকে ফেরত আনছে আবার। এইগুলো একটু খুঁটায় দেখে বুঝতে শিখেন। উপর উপর দেখে ইসলাম মানে খারাপ, ধর্ম মানে খারাপ, কে ইয়ে করছে, কোন দেশ করছে, গ্লোবালি তো যেহেতু আপনার পুঁজি লাগবে, ফলে যারা পুঁজি দাতা ছিল তারা তো রুস্তুমি করবেই। এটা একটা প্রধান বিষয় ছিল। আর ডেফিনেটলি এর ভিতরে আমাদের গাদামিটা হয়েছে যে সমাজতন্ত্র, এর বিকল্প কি সমাজতন্ত্র, সোভিয়েত ইউনিয়ন, এটা যে আমাদের বিকল্প নয়, এটা নিজেদের ভাবনা যে নিজে ভাবতে হবে। ওগুলো আপনি তত্ত্ব হিসেবে পড়েন কি না পড়েন অন্য জিনিস, কিন্তু নিজের ভাবনা তো নিজে ভাবতে হবে। জিনিসটা কি, প্রবলেমটা কি, এটা বুঝতে হবে। তো আপনার যে পুঁজি লাগবে এটা তো কখনো কমিউনিস্ট আপনাকে বুঝতে দেয় নাই। সবচেয়ে ক্ষতিকারক কাজটা করছে এটা।
এই যে এখন আপনি বুঝতে পারছেন যে ঠিক আছে, আমেরিকা নিজেই পড়ে যাচ্ছে, পুঁজি দেওয়ার নতুন লোক উঠে আসতে চায় না। এখন সেখানে আপনি যেতে গেলেও এবার নতুন করে গজাইতেছে প্রো আমেরিকান দালাল কিছু লোক। গৌতম দাস এটা বলতেছে নিশ্চয়ই সে কমিউনিস্ট ছিল, সে চাইনিজদের দালাল, এই জন্য এটা বলতেছে। অ্যাজ ইফ আপনি আমেরিকান লোন পাবেন না, চীনার লোন নিতে যাবেন কি এই জন্য যে আপনি কমিউনিস্ট? চীনের রাইস রেখে কি আপনি কমিউনিস্ট হিসেবে বলবে হ্যাঁ চীনের রাইস হচ্ছে? দাদা আপনি যে কত কত ডিপার্টমেন্টের দালাল এটা আপনি নিজেও জানেন না। এক সময় কথা পছন্দ না হইলে কয় গৌতম দাস মুখের দালাল। দাদা আপনার কাছে প্রশ্ন, কোন দল ক্ষমতায় আসলে ভারতীয় তাবেদারি মেনে নিতে পারে? এটা দাদা উত্তর দিবেন আমার মনে হয়। এটা সিম্পলি একটাই কথা, যারা ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতা আসতে চাইবে তাদেরকে একেবারে উষ্টা দিয়ে ভালাই দেবে, তার জন্য সবকিছু করতে রাজি হন, ডেসপারেট হন, হাদির চেয়ে বড় ডেসপারেট হন। এটি একমাত্র পথ, আর কোনো পথ নাই বাংলাদেশে বাঁচবার। আমরা যতটুকু অ্যাচিভ করছি সব যদি ধুয়ে মুছে সাফ করতে চান তাহলে বিএনপিকে ক্ষমতায় আনেন। আর যদি মনে করেন যতটুকু অ্যাচিভ করছি এটা আরো বাড়াতে হবে, আমাদেরকে রিয়েলি একটা সার্বভৌম স্বাধীন বাংলাদেশ লাগবে, তাহলে অবশ্যই যত কিছু ইনফ্লুয়েন্স গুলো আছে, প্রভাব গুলো আছে, এগুলো একদম উপায় কাটতে হলে দেন, বানে ভাষায় দেন, এছাড়া কোনো পথ নেই আমাদের হাতে। সাগর সাগর রায় পাল লিখেছেন, দাদা আমি একজন ভারতীয়, আমি ভারতের জন্য আওয়ামী লীগের মতো একজন 5 আটা নেতা চাই। ওকে, চাইতে থাকেন, আর আমরা আপনাকে বধ করবো, কিছু করার নেই, ইটস আওয়ার ইন্টারেস্ট। আমার কমেন্টটা খুব বাংলাদেশের রাষ্ট্রের ইন্টারেস্ট হলো যারা বাংলাদেশকে পাচাটা বানাইতে চায় তাদেরকে কোপানো। আমরা ভারতীয়রা কাজের সমর্থন করবো না। সার্বভৌমত্ব নিয়ে গিভ অ্যান্ড টেক করা যায় না ভাই, মাফ করেন। আপনি কি দিবেন আপনার সার্বভৌমত্ব গিভ অ্যান্ড টেক করবেন আমার সাথে? এটি চিন্তা করে দেখেন, আমাকে যা প্রপোজ করবেন সবসময় চিন্তা করবেন ওটা আপনি হলে কি করতেন। ইউনূস কেন ফেয়ার নির্বাচন না দিয়ে সিট ভাগাভাগি সিদ্ধান্ত নিবে না, অলরেডি নিয়ে ফেলেছে, জাস্ট বিকজ সে আর 5 বছর ক্ষমতা থাকতে চায় প্রেসিডেন্ট হিসেবে। আর এই কাজে তাকে কন্টিনিউয়াস পরামর্শ দিতে যাচ্ছে আলেকজান্ডার সোরস। এই জি ওকে, না দাদা একটা প্রশ্ন, একজন লিখেছে আব্বাস নাসির পাটোয়ারি, দাদা এগুলো নিয়ে কথা বলবে না দাদা। একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি, আপনি 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 তো খবর রাখেন যে ক্রিকেট বোর্ড নিয়ে যা হলো, আপনি তো খবর রাখেন যে গতকালকে 2 জন আসতে চাইলো, একজন ব্রিটিশকে ভিসা দিল কিন্তু ইন্ডিয়ানকে ভিসা দিল না, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের ভিসা দিল না। এগুলো নিয়ে তো ভারত খুব রাগ। তারপরে এই যে ব্রিটিশ লোক, যে লোকটা আইসিসি, সে হাত পায়ে ধরলো যে তোমরা আসো ভারতে, তোমাদের দল পাঠাও, তোমাদেরকে এই সুবিধা দেবো সেই সুবিধা দেবো, এরকম। বা এখানে তো আপনি জানেন অর্থনৈতিক টাকা পয়সার ব্যাপারও আছে, অনেক কোটি কোটি টাকার। তো আজকে আবার পাকিস্তান ক্রিকেট বোর্ড বলেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে বলেছে আমরা ভারতে যাব না, আমরা শ্রীলঙ্কাতে যাব, যদি বাংলাদেশকে শ্রীলঙ্কায় ভেন্যু না দেওয়া হয় তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ড তারাও এই বিশ্বকাপ বয়কট করবে। তাহলে হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড কিভাবে এত ভাই ভাই হয়ে গেল, কবে থেকে এত ভালো সম্পর্ক? না এটা নতুন না, পাকিস্তানিরা অ্যান্টি ইন্ডিয়ান, গ্লোবালি ইন্ডিয়া যেমন অ্যান্টি পাকিস্তানি সবকিছু করতে রাজি আছে, পাকিস্তানের সেই পজিশন নিয়েছে, এই আর কি। এটা তো আগেও বলছে, তারা আগেও বলেছে এই ভেন্যু তারা দিতে রাজি আছে। আর আপনারা খেয়াল করেন না হয়তো যে পাকিস্তান ইন্ডিয়া গিয়ে খেলবে না, এইটা নিয়ে ঝগড়া তো আগেকার, আপনি তো এটা খবর রাখেন না, বাংলাদেশটা হওয়ার পরে না এগুলো প্রসঙ্গ বেরিয়ে আসতেছে, কিন্তু আগে থাকতে এই ঝগড়া চলতেছিল। এবং ওদের সাথে এই যে হ্যান্ডশেক করার না করার তর্ক তো ওদের কারণ, ইন্ডিয়া পাকিস্তানের এর থার্ড দেশে গিয়ে খেলতে গিয়েও হ্যান্ডশেক করে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওগুলো স্মরণ করে দেখেন, পুরোনো পাতা খুঁজেন একটু। লাস্ট প্রশ্ন, একজন লিখেছে যে একজন দলীয় রাষ্ট্রপতির চেয়ে ইউনূস রাষ্ট্রপতি হলে খারাপ কি? আপনার স্বার্থ আইদার জামাতা অথবা বিএনপির সাথে জড়াই গেছে, ফলে আমি এখন যাই উত্তর দিই আপনার ভালো লাগবে না, এটা আপাতত করে রেখে দেন, দেখেন আল্লাহ কি আমাদের জন্য রাখছে, ইলেকশন রাখছে নাকি ইলেকশন হবে না, কোথায় যায় জিনিসটা ওটা দেখেন। তাদের নির্বাচন না হওয়ার পর কোনো ঘটনা ঘটতে পারে বলবেন, না হওয়ার পরে না, নির্বাচন না হওয়ার সম্ভাবনা এখনো প্রবল আমি মনে করি।
এবং এই বছর এই মাসটা পর্যন্ত, এটা তো জানুয়ারি মাসটা পুরোটা পর্যন্ত প্রবল থাকবে এটা। বিশেষ করে আজকের দিন থেকে যে পদক্ষেপগুলো শুরু হয়েছে সেগুলো সেই সিমটম ক্যারি করতেছে। কারণ আজকে ইউনূস সাহেব যে বিপদে পড়ছে তা হলো দুই প্রেম নিবেদন করছে দুই পার্টিকেই। এখন দুই পার্টির মধ্যে লাগছে ঝগড়া, তুমি কাকে ভালোবাসো এটা পরিষ্কার করে বলো। এই এখন ইউনূস সাহেব করলে তো হবে না। আপনি এখানে পাকাইছেন কেন? বিএনপিকে সবচেয়ে তাকে ক্ষমতা আনবেন, জামাতকে বলেছেন তাকে ক্ষমতা আনবেন, এখন কি হবে? আপনি একটা সাধারণ ইলেকশন করে নেবেন। সাধারণ ইলেকশনের মুখের কথা, আর সাধারণ ইলেকশনে যদি করবেন তাহলে হাসিনা দোষ করছিল কি? সবচেয়ে বেশি আপনাকে মানুষ ক্ষমতায় বসেছে কি এই সাধারণ ইলেকশন করার জন্য? হ্যাঁ, এত বুঝেন আপনি? হ্যাঁ জি, সবচেয়ে বেশি বলেন। কমেন্ট পড়েছে যে দাদা ইলেকশন হবে না, আপনি কি এখনো ইশতেক হাসিনা দাদা সবসময় বলেছে যে ইলেকশন হবে না তিনি মনে করেন, হ্যাঁ, আমি মনে করি এখনো এবং এটা এবং আনসার্টিনিটি তিনি এটা আছে। এখনো ঠিক আছে। আনসার্টিনিটি আজকে থেকে আরো বেড়ে গেছে। বেড়ে গেল গতকালকে দাদা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছে না ইলেকশন পিছিয়ে দেওয়ার জন্য, এটা সত্য নাকি? এরকম দুই একজন ফাঁকে ফোকরে বলে রাখতেছে, কারণ এরকমও তো ঘটেছে। তারেকের সাথে নিয়মিত যে যোগাযোগটা মেনটেন করতো ইউনূস সাহেব, সেটা হলো সালাউদ্দিন। এমনও ঘটেছে যে মাঝের, আমি কোন সময় এখন আর বলতে চাচ্ছি না, সালাউদ্দিন তো এমন খবরও তো বলে পাঠিয়েছে যে দেখেন যদি পিছানো যায় একটু পিছিয়ে দিন। কিন্তু এখন আর পরিবেশ, ইউনূস সাহেব যদি সকাল বিকাল মত বদলায় তাহলে কি অবস্থা হয়ে আছে জানেন? দেখেন ভিতরটা। শুধু কি তাই, এই যে আজকে নির্বাচন কমিশন ঘেরাও করে রাখছে এখন পর্যন্ত ছাত্র দল দাবি আদায় না হওয়া পর্যন্ত, এটা কন্টিনিউ করলে কি হয় এটি আপনি দেখেন। না, অলরেডি তো এটা ঘোষণা দিয়ে আজকে না কাল সকাল থেকে বলবে আবার। ও আচ্ছা আচ্ছা, একটু 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 রেস্ট নিছে। এই লেটেস্টটা শুনে আমি আপনার এখানে আসছি। এটা অনেকটা ওই যে ইশরাকের মেয়র হওয়ার মতো, এইটা আমাকে তো, মেয়র পদ্ধতি হবে। এইটা যে হওয়ার কথা ছিল না, এটা তো গতকালকের সালাউদ্দিনের কথা শুনলেই তো বোঝা যাচ্ছিল। তাহলে আজকে ওরা এটা বিনবন্ধের দিকে চলে গেল কেন? কারণ জামাত আবার গেছে সন্ধ্যাবেলা দেখা করতে। কিন্তু চেয়ার ছোঁয়াছুঁই খেলা হচ্ছে তো আসলে। নতুন আবার এই একটা জন্য নাটক। বলছি ইলেকশনটা না হওয়ার সম্ভাবনার দিকে চলে যাচ্ছে ইউনূসের এই গাদামির বোকামির জন্য, এই বেশি বুদ্ধিমান, এই সদগরি বুদ্ধির জন্য। উনি বিরাট বুদ্ধিমান, আর ওনার এত বড় একটা পরামর্শক আছে হলো আলেকজান্ডার।